এটি লিখলে পরে সমন্বয় হিসাবে ঘরে এটা লিখে আপনি এটি এই ট্যাক্স আপনি ফেরত নিতে পারেন। তারপরে হলো যে আপনার যদি একটা হলো যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বৃদ্ধিকারী সমন্বয়, যে ট্যাক্সটা আপনি কর্তন করছেন সরকারের কাছে, সরকারি ঘরে আপনাকে জমা দিতে হবে। এখন আপনি যার কাছ থেকে ভ্যাটটা কর্তন করছেন, একজন সাপ্লায়ারের কাছ থেকে ভ্যাট কর্তন করেছেন, যে সাপ্লায়ারের কাছ থেকে ভ্যাট কর্তন করেছেন তিনি 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 যদি তিনি এই যে আপনার কর্তৃত ভ্যাট, আপনি যে টাকাটা ভ্যাট কর্তন করছেন সেটি আবার উনি হ্রাসকারী সমন্বয় হিসাবে রিটার্নে প্রদর্শন করবেন এবং উনি আবার এটাকে ফেরত পাবেন। তারপরে উনার এই ক্ষেত্রেও আপনার বাৎসরিক যদি অডিট করেন, যেটি অডিট করার ফলে দেখা গেছে যে কোনো কারণে আপনি ভ্যাট বেশি দিয়ে ফেলছেন, যে বেশি দিয়ে থাকেন, তাহলে পরে সেই অতিরিক্ত ভ্যাট যেটি দিয়েছেন সেটিকে আপনি কিন্তু এই হ্রাসকারী সমন্বয় হিসাবে ফেরত নিতে পারেন। এরপরে ক্রেডিট নোটের মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করতে পারেন। যেমন আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল আপনার বলি, আমরা যেমন মোবাইলে যখন রিচার্জ করি তখন কি হয়, আমরা ৩০০ টাকা রিচার্জ করি। ৩০০ টাকা রিচার্জ করার ফলে মোবাইল কোম্পানি করে কি আপনার কাছ থেকে 15% ভ্যাট এবং 15% এসডি সাথে সাথে কেটে নেয়। এবং আপনি কিছুদিন পর এই ৩০০ টাকার মধ্যে ২০০ টাকার ভয়েস কল করলেন, টক টাইম নিলেন আর ১০০ টাকার ইন্টারনেট নিলেন। এখন ১০০ টাকার ইন্টারনেটের মধ্যে দেখা গেল যে এখানে আপনার আহ, আহ, এখানে ভ্যাট হচ্ছে 5%, এসডি হচ্ছে 15%। অর্থাৎ আগে আপনার কাছ থেকে মোবাইল কোম্পানি কেটে নিয়েছিল 15% ভ্যাট, এখন আপনার ভ্যাট হচ্ছে 5%। তাহলে ভ্যাটের পরিমাণটা কমে গেছে, অতএব আপনার টক টাইমের পরিমাণটা বেড়ে যাবে। তো সেই হিসাবে তখন আপনার কিছু টাকা ফেরত দিতে হবে। তখন এই যে ক্রেডিট নোটের মাধ্যমে সেটি কিন্তু মোবাইল কোম্পানিগুলো এটাকে অ্যাডজাস্ট করে। এবং আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন কোনো একটা উপকরণ আপনি কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসার ফলে দেখা গেল যে সেই উপকরণটা কোয়ালিটি ঠিক নাই। এখন এটা আপনি মূসক চালানের মাধ্যমে কিনে নিয়ে আসছেন। এখন আপনাকে কি করতে হবে, যেহেতু কোয়ালিটি ঠিক নাই, এইটা আপনি এনে খাতার মধ্যে কি করেছেন, আপনার খাতার মধ্যে এটা এন্ট্রি করেছেন এবং আপনি অ্যাডজাস্ট করে ফেলেছেন। তাহলে এটিও আপনাকে ক্রেডিট নোটের মধ্যে ফেরত দিতে হবে। এটি এটি ক্রেডিট নোট না, এটি ডেবিট নোটের মাধ্যমে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার ফলে আপনার আপনার এখান থেকে কি হবে, আপনি যে ভ্যাটটা দিয়েছেন, আপনি যে ভ্যাটটা অ্যাডজাস্ট করেছেন, এটা এখন সরকারের, যেহেতু আপনি ফেরত নিয়ে ফেলেছেন, এটা তখন ওই পজিটিভ ইয়েতে চলে যাবে। এবং যিনি এখানে হবে, যে সাপ্লায়ার, তার এখানে ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট হওয়ার ফলে তার এখানে আবার এটা অ্যাড হবে, আপনার থেকে মাইনাস হবে। আচ্ছা, রপ্তানির ক্ষেত্রে পরিশোধিত উপকরণ, আপনি যদি কোনো পণ্য রপ্তানি করে থাকেন, যদি আপনি মনে করেন ল্যাপটপ রপ্তানি করে থাকেন, তাহলে রপ্তানি করার ফলে এই ল্যাপটপের যে উপকরণগুলো আছে, সেই উপকরণের উপরে যে ভ্যাট পরিশোধ করেছেন, সেই ভ্যাটটা আপনি সরকারের নিয়ম অনুসারে আপনি এটাকে ফেরত পাবেন। তাহলে এই যে রপ্তানির জন্য যে ফেরত, সেটি কিন্তু এই হ্রাসকারী সমন্বয় হিসাবে আপনাকে ফেরত দিতে হবে। মূসক হার যদি কখনো কমে যায়, 15%-এর জায়গায় 10% হয়ে যায়, তখনও আপনাকে হ্রাসকারী সমন্বয় হিসেবে ফেরত দিতে হবে। তারপরে পরবর্তী নেতিবাচক অর্থের জের টানা, যদি কখনো দেখা যায় যে নেতিবাচক অর্থ হলো এরকম যে আহ, আহ, আপনি মনে করেন যে আপনি আমদানি করেছেন, কিছুটা আমদানি করাতে আপনার ভ্যাটের পরিমাণ, আমদানির উপরে আপনি ভ্যাট পরিশোধ করেছেন 1,00,000 টাকা। এখন আপনি সেপ্টেম্বর মাসে যখন রিটার্ন সাবমিট করলেন, তখন আপনার প্রদেয়, অর্থাৎ আপনার সরকারের কাছে আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়েছে 50,000 টাকা। তাহলে আপনি সরকারকে পরিশোধ করছেন 1,00,000 টাকা, আপনি সরকার আপনার কাছে সেপ্টেম্বর মাসে আপনার প্রদেয় হচ্ছে 50,000 টাকা। তাহলে আপনি এখানে সরকারের কাছে আরো 50,000 টাকা পান। এই যে 50,000 টাকা পান, এটা তো 50,000 টাকা আপনার যে ট্যাক্স লায়াবিলিটি হয়েছে তার থেকে ফেরত নিতে দেওয়ার কোনো সুযোগ নাই। না থাকার কারণে আপনার এখানে এই 50,000 টাকা আপনার জন্য ঋণাত্মক জের, অর্থাৎ এটাকে পরবর্তী মাসে আপনাকে এটাকে হ্রাসকারী সমন্বয় হিসাবে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি আপনার কখনো দেখা যায় যে আপনার সরকারের কাছে আহ, আহ, রেয়াত আপনি যে রেয়াত প্রাপ্য হয়েছেন, সে প্রাপ্য রেয়াতের থেকে আপনার রেয়াত নেওয়ার সুযোগ সুবিধা কম থাকে, তাহলে যতটুকু পরিমাণ আপনার অবশিষ্ট থাকবে রেয়াতের অংশটুকু, সেই অংশটুকু আপনার পরবর্তী মাসে বা তার পরবর্তী মাসে বা তার পরবর্তী মাসে এটা আপনার জন্য ঋণাত্মক জের হিসাবে, অর্থাৎ হ্রাসকারী সমন্বয় হিসাবে আপনাকে অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া হয়েছে।
তারপরে কোনো অতিরিক্ত কর যদি পরিশোধ করে থাকেন সেটিও আপনাকে হ্রাসকারী সমন্বয় হিসাবে আপনি ফেরত নিতে পারবেন। নির্ধারিত অন্য কোনো পাওনা যদি আপনার কাছে আপনি সরকারের কাছে যদি অন্য কোনো পাওনা পেয়ে থাকেন, দেখা গেল যে আপনার একটা সরকারের কাছে অনেকদিন আগে আপনি একটা রিফান্ড ক্লেম করেছেন বা অনেক আগে, সেটা যদি আপনার থেকে থাকে সেটাও এখানে আ আ মানে এখনকার না, এর আগের কোনো পাওনা যদি থেকে থাকে সেটি আপনি হ্রাসকারী সমন্বয় হিসেবে নিতে পারবেন। তো আমরা আমরা মনে হয় এই পর্যন্ত করার পরে আমি আপনাদের কাছ থেকে কিছু আ আরো কিছু প্রশ্ন নিয়ে নেই। আপনাদের কারণ এইটি আ সামনে যত যাব আপনারা ভুলে যাবেন। আ আমার মনে হয় যে আপনাদের এখনকার জিজ্ঞাসাগুলো আমি যদি আনসার দিয়ে দেই তাহলে আমাদের জন্য ভালো হয়। আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে দয়া করে চ্যাট বক্সে লিখতে পারেন, সুবিধা হবে। চ্যাট বক্সে লিখে দিলে সুবিধা হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ফরহাদ ভাই আছেন। ফরহাদ ভাই কোনো কোশ্চেন অ্যাড করবেন কিনা? ফরহাদ ভাই, ফরহাদ হোসেন, আনমিউট করে কথা বলতে হবে। সুজন ভাই, আমি মাহমুদুল হক বলছি এক্সেল থেকে। আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ মাহমুদ ভাই, প্লিজ। জি, আমার কোশ্চেনটা হচ্ছে মুস্তাফিজুর রহমান স্যারের কাছে। সেটা হচ্ছে আমাদের যে বাড়ি ভাড়ার উপরে যে 15% ভ্যাট, এইটা তো সমন্বয় করতে পারি, মানে অ্যাজ পার ইউর স্টেটমেন্ট, মানে 71 নাম্বার সাবসেকশন। তো ওইটা আমাদের কনসার্ন ভ্যাট অফিস সবসময় আমাদেরকে জমা দিয়ে দিতে বলে। এরা আমাদেরকে বৃদ্ধিকারী সমন্বয় হিসেবে অ্যালাউ করে না। এটার পিছনে কি মানে কোনো রিজন আছে বা কোনো স্পেসিফিক কোনো এসআরও বা কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন আছে কিনা? থ্যাংক ইউ। ধন্যবাদ মাহমুদুল হক ভাই। কি হচ্ছে? একটু ট্রেনিং নিচ্ছি। ও রুজি, তোমার ছবিগুলো নামাই দিলাম। আপনারা বলেন, আমি শুনছি। রুটি খাওয়ার আচ্ছা। আগ্রহ আছে? আপনি জানেন আমাকে গুগল ড্রাইভে দিয়ে দিন। ভাত খাই। না পারি তো। আপনি ইয়াতে দেননি, পেন ড্রাইভে দেননি। পেন ড্রাইভে তো তোমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যারা লিমিটেড কোম্পানি যারা ব্যবসা করছি, তারা আমাদেরকে অ্যাডসোর্সে যে কোনো পারচেজের এগেইনস্টে অ্যাডসোর্স ডিডাকশন করতে হবে, যেটা আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার, অর্থাৎ কোম্পানির ব্যক্তিগতভাবে ব্যবহার্য জিনিসপত্র। কিন্তু যখন আমরা ব্যবসার উদ্দেশ্যে কোনো কিছু পারচেজ করি, তখনও কি আমাদেরকে অ্যাডসোর্সে ডিডাক্ট করতে হবে কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে একটি কোশ্চেন এসছে। মুস্তাফিজুর রহমান স্যার যদি একটু শুনতেন। ইফ সামওয়ান বাই ফ্রম লোকাল অর ফরেন এন্ড সাপ্লাই টু গভর্নমেন্ট, the purchaser organization decided dedicated the VAT and AIT. How do we submit that VAT? গভর্নমেন্ট লেভেলে ডেলিভারির ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে কিভাবে ভ্যাট দিবে, উনি এই বিষয়টা জানতে চেয়েছেন। আচ্ছা, আমি তিনটা প্রশ্নের উত্তর দিই। প্রথম হচ্ছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা যখন উপকরণের ডেফিনিশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্গন, অফিস, শোরুম ক্ষেত্রে যে নামেই উল্লেখ হোক না কেন, ভাড়া গ্রহণ এগুলোর উপরে আপনি উপকরণ হিসেবে চিহ্নিত হবে না। চিহ্নিত না হলে, উপকরণ হিসেবে যদি চিহ্নিত না হয়, তাহলে সেটির উপরে ভ্যাট ফেরত পাওয়া যাবে না। এটাই আপনার এবছরের একটা এসআই দিয়ে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। গত বছর একটা সাধারণ আদেশ দিয়ে এটাকে করা হয়েছিল, পরবর্তীতে এই বছর এটিকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনের 2-18 কতে সংজ্ঞাতে এটি আনা হয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে লিমিটেড কোম্পানি ব্যবসার উদ্দেশ্যে। এখন ব্যবসার উদ্দেশ্যে কেনাকাটা হলো দুই ধরনের কেনাকাটা হতে পারে। একটি কেনাকাটা হচ্ছে যে আপনার যদি ব্যবসায়িক যে টুলস, বিশেষ করে
যেমন মনে করেন আপনার ব্যবসা যদি আপনাদের যেহেতু কম্পিউটার রিলেটেড করি, আমি কম্পিউটারের কথাই বলছি, যে আপনি যদি আরেকজনের কাছ থেকে কম্পিউটার কিনে নিয়ে আসেন, এটা এনে আপনি এখানে ব্যবসায় বিক্রি করেন, তাহলে পরে এটার জন্য আপনি উৎসে ভ্যাট কর্তন করতে হবে না, আপনার চালানের মাধ্যমে আসতে হবে। কিন্তু কিন্তু আপনি যদি এইটি বাদে অন্য জিনিস যদি নিয়ে আসেন, মনে করেন যে আপনার ব্যবসার জন্য, প্রতিষ্ঠানের জন্য আপনি ফার্নিচার ক্রয় করলেন, এই ফার্নিচারের জন্য আপনি উৎসে ভ্যাট কর্তন করতে হবে। আপনি যদি একটা এয়ার কন্ডিশন কিনেন, এটির জন্য উৎসে ভ্যাট কর্তন করতে হবে। আপনি যদি ব্যবসার জন্য কিছু কাগজ স্টেশনারি ক্রয় করেন, সেই স্টেশনারির জন্য আপনি উৎসে কর্তন করতে হবে। কিন্তু আপনার যে বেসিক যে উপকরণ সেটি যদি আপনি চালানের মাধ্যমে কিনে নিয়ে আসেন, প্রথম মূল বিষয়টা হচ্ছে আপনাকে চালানের মাধ্যমে কিনতে হবে। চালানের মাধ্যমে না কিনলে ঘরে আপনাকে সব কিন্তু ভ্যাট তখন প্রযোজ্য হয়ে যাবে। এটি হলো কথা। আর পরের অংশ যিনি বলছেন, ইফ সামওয়ান বাই ফ্রম লোকাল অর ফরেন এন্ড সাপ্লাই টু দ্য গভর্নমেন্ট and purchaser organization deducted the VAT and AIT, how do we submit that VAT? আসলে when actually যখন কোনো গভর্নমেন্ট অথরিটির কাছে আপনি ভ্যাট কোনো সাপ্লাই দিবেন, অথরিটি সেই সাপ্লাইটার উপরে আমাদের যে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের ভ্যাট উৎসে কর্তন করবে। এবং এই ভ্যাট যে কর্তন করছে, এটার কন্ডিশন, দুইটি কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হলো আপনি কিভাবে সাপ্লাই দিচ্ছেন, আপনার সাপ্লাইটা কি 6.3 তে হচ্ছে। যদি 6.3 চালানের মাধ্যমে সাপ্লাই হয়ে থাকে এবং আপনার সাপ্লাইটা যদি 15% রেটে হয়ে থাকে, তাহলে দ্যাট অথরিটি আপনার ভ্যাট কর্তন করতে পারবে না। এক নম্বর কন্ডিশন। কন্ডিশন 1 হচ্ছে যে আপনার সাপ্লাইটি হতে হবে 6.3 চালানের মাধ্যমে, এবং সাপ্লাইয়ের যে ভ্যাট যেটা ওখানে আসবে, সেই সাপ্লাইয়ের ভ্যাটটা হবে 15%। সেটি যদি হয় তাহলে আপনার অথরিটি আপনার কোনো ভ্যাট করতে পারবে না। দ্বিতীয় অংশ হচ্ছে, যদি আপনার সাপ্লাইটা 6.3 তে হয় এবং ভ্যাট যেটা আছে সেই 6.3 তে ভ্যাটটা 15% এর পরিবর্তে হয় 10% হতে পারে, অথবা 7.5% হতে পারে, অথবা 5% হতে পারে, অথবা স্পেসিফিক কোনো ভ্যাটের রেটও যদি হয়, তাহলে আপনাকে অবশ্যই যিনি সাপ্লাইটা গ্রহণ করবেন, তিনি আপনার কাছ থেকে সাপ্লায়ার যোগানদার হিসাবে আপনাকে ভ্যাট কর্তন করতে পারেন যদি কোনো প্রোডাক্ট সাপ্লাই দেন। আর যদি কোনো সার্ভিস সাপ্লাই দেন, তাহলে সার্ভিসের যে রেট আছে সেই রেট অনুযায়ী আপনার কাছ থেকে ভ্যাট কর্তন করবে। তাহলে পরে আপনার বিষয়টা হচ্ছে এখানে পরিষ্কার যে আপনাকে অবশ্যই, আপনার যদি কোনো ভ্যাট অথরিটির কাছে সাপ্লাই দেন, তাহলে গভর্নমেন্ট অথরিটির কাছে, তাহলে পরে অথরিটি আপনার কাছ থেকে ভ্যাট কর্তন করবে যদি আপনি 15% রেটে সাপ্লাই না দেন। আর যদি 15% এর নিচে দেন, তাহলে তারা ভ্যাট কর্তন করবে। এবং যে ভ্যাটটা কর্তন করবে, সেই কর্তৃত ভ্যাট কিন্তু আপনার যে রিটার্ন আছে, সেই রিটার্নের মাধ্যমে আমরা কিছুক্ষণ আগে বলেছি যে আপনি এটা রাষ্ট্রকারী সমন্বয় হিসাবে দেখাতে পারবেন। এটা দেখাবেন, দেখালে পরে রাষ্ট্রকারী সমন্বয় হিসেবে যখন দেখাবেন, তখন এটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ উনি মানে বিষয়টা হচ্ছে এখানে একটা কথা আপনাকে হিসাব জিনিসটা হবে, আপনি যখন একটা 6.3 সাপ্লাই দিলেন, 6.3 সাপ্লাই দিলে পরে তার মধ্যে আপনি মনে করেন আপনি 6.3 তে সাপ্লাই দিলেন এবং আপনি পণ্যটা 5.5% রেটে সাপ্লাই দিলেন। ওকে, যদি 5% রেটে সাপ্লাই দেন, কোন একটা সার্ভিস আপনি সাপ্লাই দিলেন 5% রেটে, এটা সাপ্লাই দিলেন, চালান ইস্যু করতে গেলে অবশ্যই একটা ভ্যাট ওখানে শো করতে হবে। তো ভ্যাট যখন শো করলেন, তারপরে কি করলো ওই অথরিটি, কি করছে, সে আপনার কাছ থেকে আবার 5% কেটে নিয়েছে। আপনি যখন 6.3 চালান ইস্যু করছেন, তখনই কিন্তু আপনার একটা ট্যাক্স লায়াবিলিটি তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনার কাছে সরকার তখন 5% টাকা পায়। আবার আপনি যখন ওই অথরিটির কাছ থেকে যখন আপনি যখন পণ্যটা সাপ্লাই দিলেন, উনিও আবার আপনার কাছ থেকে 5% কর্তন করে রাখেন, তাহলে কি হলো, আপনি 5% আপনার লায়াবিলিটিস তৈরি হচ্ছে, আবার উনি 5% কর্তন করেছে, তাহলে 5 আর 5 কিন্তু 10 হয়ে গেছে। তা আপনি তো 10 হওয়ার কথা না, আপনার হওয়ার কথা হচ্ছে 5। তাহলে এই হয়ে গেল, এইটাকে আসলে 10 যাতে না হয়, এইটা যাতে আপনার ইন্ডে 0 হয়, সেই জন্য আবার একটা মেকানিজম করা হয়েছে যে ওই অথরিটি যখন আপনার কাছ থেকে 5% টাকা কর্তন করে রাখবে,
তখন আপনাকে তিনি আরেকটা চালান দিবেন। সেই চালানটার নাম্বার হচ্ছে 6.6। এই যে 6.6 চালানটা দিবেন, এই 6.6 চালানটা দিবেন আপনাকে, আপনি যে 6.3 তে আপনার ট্যাক্স লায়াবিলিটি তৈরি হয়েছে, সেই ট্যাক্স লায়াবিলিটিটা মিনিমাইজ করার জন্য, অর্থাৎ রিডিউস করার জন্য উনি আপনাকে একটা 6.6 দিবেন। তাহলে পরে 6.3 তে আপনার 5% আপনার ট্যাক্স লায়াবিলিটি তৈরি হয়েছে, আর 6.6 এ আপনার একটা 5% ট্যাক্স লায়াবিলিটি রিডিউস হয়ে গেছে। অর্থাৎ 5% আগে প্লাস হয়েছিল, পরে 5% মাইনাস হয়ে গেছে। অর্থাৎ আপনার ঘরে এখানে ট্যাক্স লায়াবিলিটি তখন আসছে 0। তো এইটি হলো, আপনাকে অবশ্যই বোথ সাইডের চালান সংগ্রহ না করলে পরে আপনি কিন্তু এই দায় থেকে আপনি এড়াতে পারবেন। আরেকজন প্রশ্ন করছেন যে could you please explain the explanation number 0530 regarding GDS of subcontracting bill? এটা কিন্তু আমি যে বক্তব্য দিলাম তার মধ্যে কিন্তু এটি অলরেডি ডেসক্রাইব হয়ে গেছে। সেটি হলো যে সাব কন্ট্রাক্টিং বিলের জন্য এইবার আইনের সেকশন 49 এর 5 এ সম্ভবত একটু চেঞ্জ আনা হয়েছে। অর্থাৎ কোনো সাপ্লাই যদি থেকে থাকে, তাহলে সেই সাপ্লাইয়ের উপরে ভ্যাট উৎসে ভ্যাট কর্তন করা হবে না। এটা 49(5) এর মধ্যে বলা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন সাপ্লাই দিবেন, আর যিনি সাব কন্ট্রাক্টর তিনি যখন সাপ্লাইটা গ্রহণ করবেন, তখন কি হবে? যিনি মানে মূল কন্ট্রাক্টর যখন আপনি যা সাব কন্ট্রাক্টর, আপনি যা সাপ্লাই দিবেন, কিন্তু মূল কন্ট্রাক্টর সে সাপ্লাই রিসিভ করবে। তাহলে আপনি যখন সাপ্লাই দিবেন তখন অবশ্যই আপনাকে 6.3 তে সাপ্লাই দিতে হবে। আপনি যদি 6.3 তে সাপ্লাই দিয়ে থাকেন, আর উনি আপনার কাছ থেকে ভ্যাট যদি কর্তন না করে থাকেন, ভ্যাট কর্তন না করলে পরে উনি আপনাকে 6.6 দিবে না। তাহলে 6.6 না দিলে পরে আপনার 6.3 ইস্যু মানে আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়ে গেছে। অর্থাৎ উনি যে টাকাটা কর্তন করতেন সেই টাকাটা আপনাকে এখন দিয়ে দিতে হবে। আমি কি জিনিসটা পরিষ্কার করে বোঝাতে পারছি মিস্টার? হ্যাঁ জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে দোকান ভাড়ার উপরে যে 15% ভ্যাট দিতে হয়, সেটা কি কে পরিশোধ করবে, মালিক না দোকান ভাড়াটিয়া? আসলে দোকান ভাড়াটিয়া ভ্যাট দেয় কে? ভোক্তা। ভ্যাটের মূল সংজ্ঞা হচ্ছে ভ্যাট দেয় হচ্ছে ভোক্তা। ভোক্তা যদি ভ্যাট দেয়, তাহলে দোকানটা ব্যবহার করছে কে? দোকানটা যিনি ব্যবহার করছেন তিনি ভ্যাট দিবেন। মালিক তো দোকান ব্যবহার করছে না। অর্থাৎ দোকানের সার্ভিসটা নিচ্ছেন ভোক্তা। হ্যালো 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 টেলিফোনে বলবেন, মোবাইলে বলবেন, প্যাসেঞ্জার। হ্যালো। তাহলে এইখানে ভোক্তা যেহেতু দোকানদার যিনি ভাড়া নিয়েছেন, তিনি এটা ব্যবহার করছেন, এই জন্য তিনি এখানে ভ্যাট দিবেন। এবং আপনারা যখন আমাদের যে উৎসে কর্তনের যে এসআরও আছে, এসআরওটা যখন দেখবেন, সেখানে দেখবেন যে ভাড়া যেটা আছে সেটা হচ্ছে উৎসে কর্তনের মধ্যে পড়েছে। উৎসে কর্তনের অর্থই হচ্ছে ভোক্তা যদি কখনো কোনো ভ্যাট সরাসরি নিজে পরিশোধ করে, তখন সেটা উৎসে কর্তন। তো এটা হচ্ছে উৎসে কর্তনের বিষয়। আর কোনো প্রশ্ন নাই? তো আমি এখন অন্য জায়গায় যাই। স্যার হ্যাঁ হ্যালো স্যার, আমি এক্সেল টেকনোলজিস লিমিটেড থেকে বলতেছি, সৌরভ দেবরয়। হ্যাঁ স্যার আমরা আমার দুইটা কোশ্চেন স্পেসিফিক্যালি। এক নাম্বার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা 144 এর আন্ডারে এক্সেম্পটেড প্রোডাক্ট সেল করি। তো 144 এর আন্ডারে স্যার কিছু এক্সেম্পশন সুবিধা নিতে হলে কিছু স্পেসিফিক আছে, যে এটা হচ্ছে আমরা এই বিধানগুলো আমাদের মান্য করতে হবে। যেমন কতগুলো সেকশন আছে, এগুলো প্রতিপালন করতে হবে। এখন ওই সেকশনগুলোর মধ্যে কোনোভাবেই প্রাইস ডিক্লারেশনের সেকশন কথা বলা নাই। প্রাইস ডিক্লারেশন ওই সেকশনগুলোর মধ্যে পড়ে না। এখন যদি কোনো প্রোডাক্টের প্রাইস ডিক্লারেশন, এক্সেম্পটেড প্রোডাক্টের প্রাইস ডিক্লারেশন স্যার বাকি থাকে, তাহলে কি ভ্যাট অথরিটি আমাদের এই এক্সেম্পশনটা বাদ করতে পারে?
এটা স্যার আমার একটা কোশ্চেন। আর একটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, আমরা কিছু সাপ্লাইয়ের এগেইনস্টে স্যার ভ্যাট কেটে রাখি, উৎসে কর্তন করে আমরা বৃদ্ধিকারী সমন্বয়ে আমরা ইয়ে করি, দেন আমরা হচ্ছে স্যার এটা অ্যাডজাস্টমেন্ট নেই, আমাদের যেহেতু এটি আছে আমরা এটি থেকে অ্যাডজাস্ট করি। এখন আমাদের কিছু সার্ভিসের ক্ষেত্রে কিছু কোম্পানি যারা অন্য ভ্যাটের ডিভিশনে পড়ে, তারা বলতেছে যে না আপনাকে আমরা 6.63 এর এগেইনস্টে 6.6 দেই ওদেরকে, বাট ওরা বলতেছে না আপনি যে এটা গভর্নমেন্টে জমা দিয়েছেন সেটা ট্রেজারি চালান আমাকে দেন। আমি তো স্যার 6.6 দিছি, তারপর আমাকে ট্রেজারি চালান চাচ্ছে, And এটা কি ওরা চাইতে পারে কিনা? এই দুইটা কোশ্চেন স্যার। হ্যাঁ, আপনার এই বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে বলি, আসলে উৎসে কর্তন ভ্যাট উৎসে মনে করেন, আমি জিনিসটা এইভাবে আমি একটু বললে আপনি বুঝতে পারবেন যে উৎসে কর্তনের নিয়মটা হচ্ছে যে আপনি কোনো পণ্য সাপ্লাই দিলেন, আপনি সাপ্লাই রিসিভ করলেন, মনে করেন এক্স এর কাছ থেকে এক্স নামক একটা সাপ্লাইয়ের কাছ থেকে আপনি পণ্য সাপ্লাই নিলেন, নেওয়ার পরে আপনি কি করলেন, তার কাছ থেকে যখন আপনি তার সাপ্লাই ভ্যালু হচ্ছে মনে করেন 500 টাকা, তো 500 টাকার উপরে আপনি কি করলেন, তার কাছ থেকে ভ্যাট উৎসে কর্তন করে রাখলেন, ঠিক আছে? কর্তন করার পরে আপনি 500 টাকার 5% ধরে নিলাম আপনি 7.5% কর্তন করেছেন। আমি 7.5% কত আসে আমি হিসাব করে বের করি, 500 টাকা ইন্টু 75, দ্যাট ইজ 37 টাকা 50 পয়সা আপনি কর্তন করলেন। এই 37 টাকা 50 পয়সা কর্তন করার পরে আপনার দায়বদ্ধতা হয়েছে যে 37 টাকা 50 পয়সা কর্তন করার পরে এটা 2 কার্য দিবসের মধ্যে সরকারি ট্রেজারি কোষাগারে জমা দিতে হবে। এখন আপনি মনে করেন একটা 16 তারিখে একজন সাপ্লায়ারকে ট্যাক্স দিলেন, মূল্য তার ভ্যালু, তার সাপ্লাই ভ্যালু তাকে পরিশোধ করলেন, করার পরে তার 37 টাকা 50 পয়সা কর্তন করলেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে 18 তারিখের মধ্যে এটা মানে 18 তারিখে 2 কার্য দিবস হয়, 18 তারিখে আমাদের সরকারি কোষাগারে জমা দেওয়া, যে 18 তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হয়, তাহলে তো আপনাকে কাবাব এই আইটেমগুলি খাবো আর কি। আমি তোমার একটু পরে, হ্যাঁ প্লিজ আপনি যে কথা বলছেন মিউট। 18 তারিখে যদি সরকারি কোষাগারে আপনাকে জমা দিতে হয়, তাহলে পরে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেজারি ডিপোজিট করতে হবে, কারণ আপনি 18 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে পারছেন না। আপনি রিটার্ন সাবমিট করতে হচ্ছে পরবর্তী মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তাহলে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপের জন্য আপনার আবার ইন্টারেস্ট বেয়ার করতে হতে পারে, ঠিক আছে? আপনি যখন অনলাইনে রিটার্ন সাবমিট করতে যাবেন তখন অবশ্যই অনলাইনে আপনাকে ইন্টারেস্ট হাতে ধরাই দিবে, 1 মাসের ইন্টারেস্ট হাতে ধরাই দিবে। এই জন্য আপনাকে, এই জন্য যে বিষয়টা হচ্ছে উনি যেটা চেয়েছে, উনি চাওয়াটা যথেষ্ট, চাওয়াটা ঠিক, এবং আপনার এই যে মানে উৎসে কর্তনের যে ভ্যাট আছে, ভ্যাটের টাকাটা ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে আপনাকে ডিপোজিট করতে হবে এবং রিটার্নে দেখাইতে হবে। আর আপনার যে এটি যেটা খাতায় জমা হয়ে গেছে, সেই এটিটা আপনি ফেরত নেবেন, রিফান্ড নেবেন, রিফান্ড নেবেন। এর জন্য আপনি রিটার্নের মধ্যে একটা করে দিবেন, চিহ্নিত আছে, আপনার একটা কলাম আছে, সেখানে আপনি যদি উল্লেখ করে দেন যে আপনি রিফান্ড চান, তাহলে আপনার রিফান্ড অ্যাপ্লিকেশনটা অটোমেটিক কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অনলাইনে করেন তাহলে তো অনলাইনে টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা হলো আপনার নোট হচ্ছে 67, এখানে আপনি ক্লিক করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন যে আপনি রিফান্ড চান। কারণ যাদের এই ধরনের আপনাদের জন্য, আপনাদের ম্যাক্সিমামে যাদের ভ্যাট নাই, সাপ্লাই চেইনের ভ্যাট এক্সাম্পটেড, অতএব আপনাদেরকে সবাইকে রিফান্ড ক্লেম করতে হবে। তার মানে স্যার আমাদেরকে স্যার অ্যাডজাস্টমেন্ট করার কোনো সুযোগ নাই এই ভিডিওগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। মানে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে ওই যে আপনার ট্যাক্স লায়াবিলিটি আরো আপনার বাড়বে, আমি সেটাই বলছি। কারণ উনি আপনার কাছ থেকে চাইবে, ট্রেজারি চালানের কপি চাইবে। একজন কোশ্চেন করেছিলেন মিস্টার আক্কাস আলী, স্বত্বাধিকারী ডিউ সিনটেক্স কম্পিউটার,
2019-20 অর্থ বছরে ভ্যাট পরিশোধ করি নাই, 20-21 অর্থ বছরে পরিশোধ করতে পারবো কি? আমরা আমাদের আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করেন, আপনার অনলাইনে দেখবেন যে আপনার রিটার্নের যে অব্লিগেশনটা এটা অনলাইন রিটার্ন অব্লিগেশনটা আপনি শো করবে। শো করলে পরে আপনি ওই একটা একটা করে রিটার্ন সাবমিট করে দিবেন। কোনো সমস্যা নাই, আশা করি আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন অনলাইনে, কোনো সমস্যা নেই। যদি মানে হার্ড কপি সাবমিট করতে সমস্যা হতে পারে, কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিট করতে কোনো সমস্যা হবে না। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার এছাড়া 144 ব্যাট এক্সাম্পশন এছাড়াও সেটা যদি আমরা পেতে আমরা যদি চাই তাহলে অনেকগুলো শর্ত মানতে হবে, যেন ধারা 51, 53, 54, 64 ও 107। হ্যাঁ, এখানে স্যার ধারা 32 এর কথা উল্লেখ নাই, যেটা হলো প্রাইস ডিক্লারেশন। তো আমার কোশ্চেন হলো, আমি আপনাকে তো বলি নাই যে প্রাইস ডিক্লারেশনটা হচ্ছে কখন নিতে হবে। প্রাইস ডিক্লারেশনটা হচ্ছে যদি আপনি রেয়াত নেন অর্থাৎ ধারা 46 এর বেনিফিট নেন, তাহলে পরে আপনার প্রাইস ডিক্লারেশনটা আসবে। আর 46 এর বেনিফিট যদি না নেন, তাহলে পরে আপনার এই প্রশ্নটা আসবে। এখানে এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। যদি আপনি 46 এর বেনিফিট নেন, তাহলে পরে 4.3 লাগবে। আর যদি আপনি 46 এর বেনিফিট না নেন, তাহলে আপনার লাগবে না। আর আপনাদের জন্য যেহেতু এই ট্যাক্স নাই, অতএব আপনাদের 46 এর বেনিফিট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে আমি বলেছি যে আপনাদের মধ্যে কেউ যদি এরকম করে থাকেন যে আপনারা আহ কোনো পণ্য উৎপাদন করে বিক্রি করেন, আপনারা আপনাদের যে এসআরও যেটা আছে ওয়ান, যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে ট্যাক্স এক্সাম্পশন করা আছে 144 144, সেই 144 এর উৎপাদন পর্যায়ে আপনি যদি উৎপাদন পর্যায়ে দেখেন, উৎপাদন পর্যায়ে আপনাদের 84, 71 নাই। উৎপাদন পর্যায়ে 84, 71 নাই। তাহলে পরে আপনাকে কি করতে হবে? ঠিক না থাকলে পরে আপনাকে কি করতে হবে? তখন এটার উপরে ভ্যাটের বন্ধ চলে আসতে হবে। ভ্যাট চলে আসলে আবার যদি আপনার আমদানি এবং উৎপাদন হয় তাহলে আছে, কিন্তু যদি শুধু উৎপাদন হয় তাহলে নাই। তো এই জন্য আমরা বলবো যে এখানে এই জন্য আসছে বিষয়টা যে যাদের নাকি উৎপাদন আছে তাদের জন্য এই বিষয়টা রেলেভেন্ট, যাদের উৎপাদন নাই তাদের জন্য এটা রিলেভেন্ট। কারণ আপনি কম্পিউটার উৎপাদন করলো, কম্পিউটারের পার্টস আপনি নিয়ে আসলেন ট্যাক্স ভ্যাট এক্সাম্পশন ভ্যাট ছাড়া, কিন্তু এর জন্য যে কার্টুন নিয়ে আসছেন সেটি কি করবেন? সেটিকে তো আপনাকে ভ্যাট দিয়ে নিয়ে আসছেন। জি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমি আমার সেশনে যাই, পরে আবার আলোচনা করব। হ্যাঁ, আরো কিছু কোশ্চেন আছে, আমরা এটা পরে আলোচনা করতে পারবো, আপনি কন্টিনিউ করুন। আমার মনে হয় ধন্যবাদ। এই আনসারটুকু আমার যেটুকু ছিল এটুকু আমাদের হয়ে গেল। এরপরে হলো যে নিবন্ধন, আমাদের ভ্যাট রেজিস্ট্রেশনের অনেকটা দুইটা টাইপের রেজিস্ট্রেশন আছে। একটা হলো যে নরমালি সাধারণত যে আমরা যেখানে ব্যবসা করি সেখানকার জন্য আমরা একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারি। আবার কিছু অর্গানাইজেশন আছে যারা নাকি আপনাদের মধ্যে বড় প্রতিষ্ঠান আছে, যারা নাকি যাদের ঢাকায় কোনো মূল কেন্দ্র এবং ঢাকার বাইরে তারা বাংলাদেশের প্রতিটা জেলায় তাদের, বা প্রতিটা অনেক সময় দেখা যায় যে জেলার বাইরেও তাদের অনেক ব্রাঞ্চ আছে। তো এই যে ব্রাঞ্চ যদি থেকে থাকে তাহলে পরে এই ক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারেন। কেন্দ্রীয় নিবন্ধন নেওয়ার একটা পদ্ধতি আছে, সেটি আমরা বলবো যে আপনি যদি 2 বা ততোধিক স্থান থেকে আপনাদের ব্যবসা পরিচালিত হয় এবং প্রত্যেকটি জায়গায় যদি একই ধরনের পণ্য বিক্রি হয়ে থাকে, মানে সমজাতীয় বা অভিন্ন জাতের পণ্য বিক্রি হয়ে থাকে, আর আপনার হিসাবটা যদি কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি এটা সংরক্ষণ করা হয়ে থাকে, আপনার ওখানে হিসাব থাকলো বাট সেন্ট্রালি টোটাল হিসাবটাই মানে সেন্ট্রালি এটা নিয়ন্ত্রণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয়ভাবে একটা নিবন্ধন নিয়ে কিন্তু আপনার ভ্যাটের কার্যক্রম চালাতে পারেন। এবং সেক্ষেত্রে যে জিনিসটি হচ্ছে, সেজন্য আপনাদের জন্য যেটি লাগবে সেটি হলো যে একটা নিবন্ধন নিবেন, একটা রিটার্ন সাবমিট করতে হবে। পুরা আপনি যদি
আপনি 64টি জেলায় 64টা ব্রাঞ্চ থাকে, কিন্তু 64টা ব্রাঞ্চের জন্য 64টা রিটার্ন নিবন্ধনও লাগবে না, রিটার্নও দিতে হবে না। শুধুমাত্র একটা নিবন্ধন হলেই আপনি কি এই কার্যক্রম চালাতে পারবেন, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পণ্য সরবরাহ করবেন মানে তখন আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না, একটা চালান ইস্যু করতে হবে। আমাদের মূল কথা হচ্ছে যে আপনাকে চালান ইস্যু করতে হবে। সেই চালানটা নর্মালি যেটি আমরা ভ্যাটের চালান বলি সেটা হলো 6.3, আর যে চালানটা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আপনি নিজেদের মধ্যে পণ্য আদান প্রদান করবেন সেটি হলো 6.5। তাহলে 6.5 এর মাধ্যমে আপনি কোনো চালান আদান প্রদান করতে পারবেন, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু এবং আপনি ট্যাক্স দিতে হবে সেন্ট্রালি যে লায়াবিলিটিস তৈরি হবে তার মাধ্যমে। তো এটি হচ্ছে কেন্দ্রীয় নিবন্ধন। আর নরমাল নিবন্ধন তো আমি বললাম যে নরমাল, আপনি যে আপনি একটু প্রশ্নটা একটু লিখে রাখেন, আমরা এই কিছু স্লাইড পর আমরা কথা বলবো। আবার পরের অংশে আবার কোশ্চেন নিব। যাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা দয়া করে চ্যাট বক্সে লিখুন, অথবা আপনি লিখে রাখেন, আমরা পরে ফ্লোর দিব। ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভ্যাট পরিশোধের আপনি যখন আমদানি করেন তখন আমদানি কারক হিসেবে দিতে হবে, সরবরাহ করলে সরবরাহকারী হিসেবে ভ্যাট দিতে হবে, আর সরবরাহ গ্রহীতা যিনি থাকেন সেখানে আমদানিকৃত সরবরাহের ক্ষেত্রে সরবরাহ গ্রহীতা। এখানে একটা বিষয় আছে, যখন কোনো পণ্য আমদানি করি তখন শুধু আমদানি কারক ভ্যাট দেয়, কিন্তু এরকম কোনো যদি হয়, এবং আপনাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে, যেমন আপনারা কোনো সেবা আমদানি করলেন, সেবা আমদানিটা কি হতে পারে আপনাদের হয়তো জানেন যে আপনারা একটা কোনো একটা মানে সফটওয়্যারের কোনো একটা কাজের জন্য আপনি বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে একটা সার্ভিস গ্রহণ করলেন, তাহলে এই যে সেবাটা আপনি কারো কাছ থেকে নিলেন, এটি হচ্ছে সেবা আমদানি। এবং ভ্যাট আইনের সেকশন 20(2)তে বলা আছে, যদি কোনো সেবা আমদানি হয় তাহলে পরে ওটা আপনাকে রিটার্নের দুই পাশেই দেখাইতে হবে। অর্থাৎ এটা একবার আপনাকে উপকরণ কর হিসেবে দেখাতে হবে, আবার এটাকে আবার উৎপাদ কর হিসেবে দেখাতে হবে। অতএব এই বিষয়টাকে আপনাকে মনে রাখতে হবে যদি আপনাদের মধ্যে যাদের এই সেবা আমদানির বিষয়টা আছে। অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী এবং সরবরাহ গ্রহণকারী, অন্যান্য ক্ষেত্রে যেমন মনে করেন যে আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে আছে, অনেক সময় দেখা যায় যে বাড়ি ভাড়া, এই জন্য এটা নিয়ে অনেক প্রশ্ন উঠে, এই জন্য এটাকে এখানে আনা হয়েছে। শূন্য হার বিশিষ্ট এটি আসলে আমাদের যারা আমরা এখানে আছি তাদের জন্য অতটা ই না, যাদের রপ্তানি করবেন শুধু তাদের জন্যই বলবো, যারা পণ্য রপ্তানি করেন বা কোনো সফটওয়্যার রপ্তানি করেন তাদের এই রপ্তানির বিপরীতে ভ্যাট হচ্ছে 0। আবার যদি কোনো পণ্য মনে করেন যে অনেক সময় দেখা যায় যে আপনি জানেন, আপনারা হয়তো শুনবেন যে যখন কোনো একটা বিদেশি জাহাজ বাংলাদেশে আসে, সেই জাহাজে যারা ক্রু থাকে তারা কখনো কখনো করে কি জাহাজ থেকে নেমে দেশের লোকাল মার্কেটে যায়, লোকাল মার্কেট থেকে পণ্য কিনে তারা জাহাজে ওঠে, তাদের প্রয়োজনীয় কিছু কিছু এই যে পণ্যগুলো তারা কিনে, এটা কিন্তু আবার 0 হার বিশিষ্ট হবে, এটার উপরে তখন ভ্যাট হবে না, কিন্তু এর কিছু ফর্মালিটি। ট্যাক্স নিরূপণ হচ্ছে যে আপনি যখন কোনো সাপ্লাই দিবেন, সেই সাপ্লাইয়ের উপরে যে কর হবে সেই করটা, আর আপনার সাপ্লাইয়ের উপরে যদি সম্পূরক শুল্ক থাকে তাহলে সম্পূরক শুল্ক, এই দুটি যোগ করে আপনার প্রদেয় কর হবে, এবং এর সাথে আপনার যোগ হবে হলো বৃদ্ধিকারী সমন্বয় যোগ করলে আপনার উপরে টোটাল ট্যাক্স লায়াবিলিটিটা হয়ে গেল। আর আপনি সরকারের কাছে কোনটা পাবেন সেটি হচ্ছে যে আপনার যে উপকরণ কর যেটি হচ্ছে আপনি দিয়েছেন সেটি, প্লাস হচ্ছে আপনার হ্রাসকারী সমন্বয়, এই দুইটি যোগ করে আপনার সরকারের কাছে এই অংশটুকু আপনি ফেরত পাবেন। এই প্রদেয় কর এবং আপনার যে প্রাপ্য, এই দুটির মাইনাসের করে যে নিট করটি আপনি যেটি থাকবে সেটি আপনাকে সরকারের কাছে। এটি আমরা বলেছিলাম যে আপনি যদি 46 এর বেনিফিট নেন, এটি হচ্ছে আমাদের 46, অর্থাৎ মানে 80 এর বেনিফিট যদি আপনি নিতে চান, 46 এর বেনিফিট নিতে চান, তাহলে পরে আপনাকে 4.3 জমা দিতে হবে।
আর এটি যদি আপনি বেনিফিট না নিতে চান তাহলে আপনাকে 4.3 নিতে হবে না। তো এখানে আমি খুব তাড়াতাড়ি ইন শর্ট বলছি যে আপনার সাপ্লাই ভ্যালু 1 লক্ষ টাকার উপর হলে পরে অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধ করতে হবে। তারপরে আপনাকে আপনি যে সরবরাহ দাখিল পত্রে সেবা সরবরাহের আহ, উৎপাদন কর প্রদর্শন করা না হলে পরে, হ্যাঁ, এটা ওই দাখিল পত্রের সাব ফর্ম আছে, সেই সাব ফর্মে আপনাকে প্রদর্শন করতে হবে। কর চালানপত্র বিল অফ এন্ট্রির তারিখে, যে তারিখে আপনার চালানপত্র ইস্যু হবে সেই তারিখ বা তার পরবর্তী 4টি কর মেয়াদের মধ্যে আপনাকে এই উৎপাদ কর যেটি আছে ফেরত নিতে হবে। অন্যের অধিকারে যদি বা দখলে থাকে তাহলে তার উপরে আপনি ভ্যাট ক্লেম করতে পারবেন না। বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব পুস্তকে যদি আপনি অন্তর্ভুক্ত না করেন তাহলে পরে আপনারা ভ্যাট ফেরত পাবেন না। কর চালানপত্রের ক্রেতা বিক্রেতা ভাইয়ের নাম এবং নিবন্ধন নাম্বার যদি না থাকে তাহলে পরে ভ্যাট ফেরত পাবেন না। এরপরে আমদানিকারকের নিকট হইতে যদি কোনো আমদানিকারকের কাছ থেকে যদি আপনি কোনো পণ্য কিনেন এবং সেই পণ্যটা কেনার সময় বিল অফ এন্ট্রির কপি আপনাকে নিতে হবে, এবং নেওয়ার পরে ওই কপিতে বিল অফ এন্ট্রিতে যে পণ্যের যে নাম আছে সেই নামটা যদি আপনার চালানের মধ্যে থাকে তবেই আপনি সেটি ফেরত পাবেন। যদি নামটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ফেরত পাবেন না। তারপরে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যদি কোনো মাল আপনি ক্লিয়ার করেন তাহলে ব্যাংক গ্যারান্টির যে অংশটুকু থাকবে সেই অংশের উপরে ভ্যাটের জড়িত সেটুকুর ভ্যাট ফেরত পাবেন না। অব্যাহতিপ্রাপ্ত যদি কোনো পণ্য উৎপাদনে কোনো উপকরণ ব্যবহার করেন তার জন্য আপনি ভ্যাট ফেরত পাবেন না। টার্নওভার কর পরিশোধ করলে পরে সেটা ফেরত পাবেন না। সম্পূরক শুল্ক যদি কোনো পরিশোধ করেন সেটা আপনি ফেরত পাবেন না। 15% হারের আপনার যদি কোনো আপনি যদি যেটা প্রোডাক্ট বিক্রি করেন সেটা যদি 15% হারে ভ্যাট না দেন তাহলে পরে এই উপরের একটা বেনিফিটও পাবেন না। এরপরে বলা আছে যে সহগ যেটা 4.3, এইটি যদি না থাকে তাহলেও ফেরত পাবেন না। আর যদি কখনো দেখা যায় যে আপনার টোটাল উপকরণ মূল্য 7.5% এর বেশি পরিবর্তন হয় তাহলে পরে আপনাকে অতিরিক্ত অতিরিক্ত উপকরণ যে কর আসবে সেটি আপনাকে ফেরত পাবেন। যেটুকু আপনি ঘোষণা দেওয়া আছে শুধু সেটুকু ফেরত পাবেন। আর এটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটি আপনাদের জন্য দরকার, সেটা হচ্ছে যে আহ ক্রয় হিসাব পুস্তক 6.1, বিক্রয় হিসাব পুস্তক 6.2, তারপরে ক্রয় বিক্রয় হিসাব যারা নাকি ব্যবসায়ী হিসাবে আপনাদের মধ্যে শুধু থাকবে তাদের হলো 6.2.1, অর্থাৎ একটা বইয়ের মধ্যে অর্থাৎ 6.1 এবং 6.2 এই দুইটাকে একত্রে আবার একটা ছোট কিছু অংশ বাদ দিয়ে 6.2.1 করা হয়েছে যারা আহ, আহ, ব্যবসায়ী হিসাবে আছেন তাদের জন্য। আর কর চালানপত্র যেটি 6.3 বলে, আর চুক্তিভিত্তিক উৎপাদন এটা আপনাদের জন্য প্রযোজ্য না 6.4। কেন্দ্রীয় নিবন্ধনের যদি আপনাদের বললাম যে সেন্ট্রাল নিবন্ধন যদি হয়ে থাকে তাহলে পরে আপনারা এক স্থান থেকে আরেক স্থানে পণ্য আদান প্রদান করবেন, সেটি 6.5 এর মাধ্যমে। উৎসে কর্তনের সনদ আপনি যদি কোনো পণ্য লিমিটেড কোম্পানির হয়ে থাকেন তবে তাকে 6.6 দিতে হবে। ক্রেডিট নোট যদি কোনো মাল ফেরত যায় ক্রেডিট নোট এবং ডেবিট নোটের মাধ্যমে সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। টার্নওভার কর চালানপত্র এটা তো 6.9, আর 2 লক্ষ টাকার অধিক মূল্যমানের যদি কর চালানপত্র সেটা হলো 6.10। এগুলো আপনাকে ইস্যু করতে হবে। আর আরেকটা, এটা হলো কর চালানপত্র, আর আপনার জন্য আরেকটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হলো 9.1 রিটার্ন সাবমিশন। এগুলো হচ্ছে আপনাদের জন্য বাধ্যতামূলক জিনিস, এগুলোকে অবশ্যই আপনাকে প্রতিপালন করতে হবে। আচ্ছা, বিলম্বে রিটার্ন আপনি 9.1 আপনি যদি ভ্যাটের নিবন্ধিত প্রতিষ্ঠান হন তাহলে 9.1 রিটার্ন দাখিল করবেন। আপনি যদি টার্নওভার করের নিবন্ধিত প্রতিষ্ঠান হন তাহলে পরে আপনাকে 9.2 তে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যদি দেরিতে রিটার্ন সাবমিট করতে হয় হলো 15 তারিখের মধ্যে, এবং 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আপনাকে 9.3 তে একটা অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা দাখিল করতে হবে কর মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগে। অর্থাৎ আপনি যদি এখন হচ্ছে অক্টোবর মাস,
এই অক্টোবর মাসের রিটার্নটা যদি আপনি মনে করেন যে নভেম্বর মাসের 15 তারিখে আপনি জমা দিতে চান না, আরো পরে জমা দিতে চান, কোনো কারণে হয়তো আপনার সমস্যা আছে, তাহলে পরে আপনি যদি পরে জমা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে অক্টোবর মাসের 23 তারিখের আগে 9.3 ফর্ম ফিল আপ করে রেসপেক্টিভ কমিশনারের কাছে সাবমিট করতে হবে, অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে। এই অ্যাপ্লিকেশন দাখিল করার পরে উনি যদি আপনাকে অ্যালাউ করেন, তাহলে পরে আপনি বিলম্বে রিটার্ন দাখিল করতে পারবেন। এরপরে হলো আমাদের 9.4 ফর্ম। 9.4 হলো আপনি যদি কোনো রিটার্ন সংশোধন করতে হয়, যেটা দাখিল করছেন সেটার জন্য রিটার্ন সংশোধন করতে হয়, তাহলে 9.4 ফর্মের মাধ্যমে সেটা সংশোধন করতে পারে। এই হচ্ছে আমাদের রিটার্নের এই কয়েকটা জিনিস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। এই হচ্ছে আমাদের তো আমার এই পর্যন্তই আপনাদের জন্য। একবার আপনাদের প্রশ্নগুলো আমরা শুনি। স্যার আসসালামু আলাইকুম। জি জি, আমাদের আজকের আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইএসএল এর পক্ষ থেকে এখানে মোহাম্মদ হাসানুল ইসলাম টিপু। আমরা উৎসে কর্তনের যে এসআরওটা আছে, ভাই একটু 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 হোল্ড করবেন। আমাদের মধ্যে কেউ কি স্ক্রিনে দাগ দিচ্ছেন কিনা? মনে হচ্ছে দাগ দিচ্ছে, একটা আমাকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, মুস্তাফিজুর রহমান স্যার, আপনি যদি স্ক্রিনটা শেয়ারটা অফ করে আবার ওপেন করেন, তাহলে এই দাগগুলো চলে যাবে। ওকে ওকে, প্লিজ টিপু ভাই কন্টিনিউ করেন। সেটা হলো যে ওইখানে 7 নম্বর সরবরাহকারীর করণীয় অংশের 4 নম্বর অংশে বলা হচ্ছে যে যে কর্মমেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় করের কর পরিশোধ করা হয়, সেই কর্মমেয়াদে বা সেই কর্মমেয়াদের পরবর্তী 6 মাসের মধ্যে সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে। এই ক্ষেত্রে যেটা সহজভাবে বলা যায়, আমি যদি কোনো 6.3 ইস্যু করি যোগানদার হিসেবে এবং সেই যার কাছে সাপ্লাই করব তার কাছ থেকে যদি আমি 6.6 না পাই, তাহলে আমি আমার যে 6.3 এর জন্য যে টাকা জমা দেব সেটা তামাদি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো যে সাধারণত আমরা সরকারি এবং বেসরকারি কোন সরবরাহ সাধারণত প্রদান করে থাকলে দেখা যায় 1 বছরও আমরা 6.6 পাই না। সাধারণত সরকারিরা তো দিতেই চায় না 6.6, দিলেও সেটা দেখা যায় 1 বছর বা একাধিক বছরও সেখানে লেগে যায়। এই ক্লোজটা হওয়ার ফলে আমাদের এই ব্যবসার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আপনার একটু পরামর্শ আমরা চাই। ধন্যবাদ স্যার। একটু আনমিউট করে নিতে হবে, একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, মূল সমস্যা হচ্ছে যে উৎসে কর্তনের যে এসআরওটা আছে, এখানে যে নির্দেশনা দেওয়া আছে, এটা আসলে সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে, আপনাদেরকে এটাই আমি আগেও বলেছি যে উৎসে কর্তনের বিষয়টা, আমি একটা উৎসে কর্তনের আমার একটা স্লাইড আছে, আমি এই স্লাইড থেকে বের হয়ে যেয়ে আপনাদেরকে ওই স্লাইডটা দেখাই, তাহলে পরে আপনাদের জন্য আপনাদের ওই উৎসে কর্তনের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে বলতে থাকেন, আমি এখান থেকে বের হতে থাকি। ওকে জি স্যার, আমি মুস্তাকুর রহমান ট্রাইটন লিমিটেড থেকে বলছি। এখন স্যার আমরা প্রত্যেক মান্থে আমাদের অফিস রেন্টের উপরে 15% করে ভ্যাট দিয়ে থাকি। হ্যাঁ, এখন প্রত্যেক মান্থে কি আমাদের মানে রিটার্নটা কি আমাদের প্রত্যেক মান্থেরটা মান্থলি আমাদের সাবমিট করতে হবে, নাকি আমরা চাইলে পুরো ইয়ারেরটা একবারে সাবমিট করতে পারবো? মানে এই ব্যাপারটা একটু স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দেই, সেটা হলো যে আপনাকে অবশ্যই প্রতি মাসেরটা প্রতি মাসে দিতে হবে এবং তাও 15 তারিখের মধ্যে দিতে হবে। আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ। আমি হ্যান্ড রেজ করেছেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? আনমিউট করে কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম বলছিলাম সিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে। আপনাকে শোনা যাচ্ছে না, আপনাকে একটু জোরে বলতে হবে।
জি, আমি রেজাউল করিম বলছিলাম টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে। শুনতে জি পাচ্ছেন সুজন ভাই? না, অনেক আপনার অনেক আস্তে হচ্ছে, দেখবেন আপনার মাইক্রোফোনটা। মাইক্রোফোন তো ইয়ে করা আছে। আচ্ছা আমি দেখছি আমার মাইক্রোফোন। আপনি মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে নেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনি আমি একটু কাছে দূরে নিয়ে নিলাম। কথা বলতেছেন। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? জি জি, বলেন বলেন। জি, আমি বেসিক্যালি বেশিরভাগ কাজ করি গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর সঙ্গে, যারা এক্সপোর্ট রিলেটেড কাজ করে। তো যেই সমস্যা আমরা পড়ি, দেখা যায় যে একটা প্রোডাক্ট সেল করলাম, বেশিরভাগ আমরা ক্রেডিটেই সেল করে থাকি। এবং এই টাকাগুলা আসতে দেখা যায় 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এমনকি এমন কিছু কাস্টমার আছে যেখান থেকে আমরা কোনো পেমেন্টই পাই না। মানে তারা পুরো টাকাই গায়েব করে দেয়। তো দেখা গেল যে আমি একটা প্রোডাক্ট ইম্পোর্টারের কাছ থেকে নিলাম অথবা আমি ইম্পোর্ট করেছি, সেটা আমি সাপ্লাই করলাম, এটার উপর ভ্যাট দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমি মূল টাকাটাই আর ফেরতই পেলাম না সেখান থেকে। আসলে এই ক্ষেত্রে গভর্নমেন্টের নির্দেশনা কি? আমার আরেকটা কোশ্চেন হলো স্যার, ধরেন আমি আমার বসবাসের জন্য আমি একটা ফ্ল্যাট কিনেছি আমার থাকার জন্য। এখন আমি চাকরি ছেড়ে দিয়ে আমি নতুন ব্যবসা শুরু করলাম। আমার এই ফ্ল্যাটের একটা অংশকে আমি অফিস বানিয়েছি। হয়তো ২ টা রুমকে আমি অফিস বানিয়ে অফিস পরিচালনা করছি। আমি কোনো ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট আনি এবং বিক্রি করি। সেই ক্ষেত্রে আমার ভ্যাট এই আমার অফিস তো রেন্টের না। এটা আমার বাসাটাকে আমি অফিস ইউজ করছি বা ইয়ে। সেই ক্ষেত্রে আমি স্যার আসলে আমার ভ্যাটের বিষয়টা কি হবে? আরেকটা বিষয় হলো যে আমরা যখন কোনো ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে রিসেল করি, সেই রিসেল করি তখন কিন্তু সবসময় ইম্পোর্টারের কাছ থেকে আমরা প্রপার স্যার যেটা বললেন যে বিল অফ এন্ট্রি বা অন্যান্য কাগজগুলা কিন্তু আমরা সবসময় নিতে পারি না। তো যদি ওনারা আমাদেরকে প্রপার এই ডকুমেন্ট গুলা প্রদান না করেন, সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? এবং আমরা তখন সেল করতে গেলে, রিসেল করতে গেলে আমরা কিভাবে করব? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো স্যার, যে আমরা যখন মার্কেটে সেল করতে যাই, কিছু কোম্পানি আছে ধরেন 1 ম্যান কোম্পানি, 2 ম্যান কোম্পানি, যাদের হয়তো ঠিকমতো ভ্যাট রেজিস্ট্রেশন নাই। তারা কোনো একটা প্রোডাক্ট কাস্টমারকে অফার করছে উইথআউট ভ্যাট, ট্যাক্স, এগুলোকে ক্যালকুলেশন না করেই। কিন্তু আমরা যখন প্রপার ওয়েতে গভর্নমেন্টকে ভ্যাট দেওয়ার জন্য প্রপার ওয়েতে ক্যালকুলেশন করি, তো বেসিক্যালি আমাদের প্রাইস তখন তাদের থেকে হাই থাকে। তো যেই কোম্পানিগুলো পারচেজ করছে তারা কিন্তু ভ্যাট, ট্যাক্স এসব বিষয়কে তারা আমলে নিচ্ছে না। তারা বলতেছে আমার এগুলো লাগবে না ভাই, আমার প্রোডাক্ট হলেই চলবে। তো বেসিক্যালি দেখা যায় যে আমার প্রোডাক্টের প্রাইস তার শোনা যাচ্ছে না। হ্যাঁ, রেজাউল করিম ভাই, আপনি মিউট হয়ে গিয়েছেন। আমি আনমিউট করতেছি। আচ্ছা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার, আমরা 10 জায়গা থেকে 10 জন অফার করছে একটা প্রতিষ্ঠানে, আমি আশা করি সবাই ভুক্তভোগী এই বিষয়টা নিয়ে। তো যে ভ্যাট, ট্যাক্স সবগুলাকে এড করে এবং প্রপার গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী অফার করলো, দেখা গেল সেই কাজটা পাচ্ছে না। ওই 1 ম্যান কোম্পানি যার কোনো ভ্যাট রেজিস্ট্রেশনই নাই, তার কাছ থেকে পারচেজ করতেছে। এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? কাজী মোস্তাফিজুর রহমান স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে হয়তো আমার কষ্টগুলো আপনি বুঝতে পেরেছেন স্যার। সেটা আমার নয়, আসলে আমাদের আপনার অনেকগুলো প্রশ্ন যদি আমি একটু আনসার দেই, চেষ্টা করি। সেটা হলো, প্রথম হচ্ছে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের কাছে সাপ্লাই দেন এবং সাপ্লাই দেওয়ার ফলে উনি দেখা যায় যে উনি আপনার টাকা পরিশোধ না করে ঠিক সময়ের মধ্যে, তাহলে পরে এবং পরিশোধ না করলে পরে এই যে আমাদের যে টাইম লিমিট আছে 6.6 এর একটা টাইম লিমিট আছে, তাই না? টাইম লিমিট আছে না, যে 6 মাসের মধ্যে আপনাকে এটার করতে হবে, ফেরত নিতে হবে, নাহলে তামাদি হয়ে যাবে। তাহলে এই যে টাইম লিমিট, এই দায়িত্বটা আসলে সরকার নিতে পারে না। এই জন্য সরকার এই বিষয়টা সরকারের দায়িত্ব হতে পারে না। কিন্তু আপনার এইটা আপনাকে প্রবলেমটা যেহেতু এটা এই আপনাদের তৈরি হয়েছে, এটাকে আপনাকে সেটেল করতে হবে। এবং আমার প্রথমে মনে হয় যে মূল্য 6.6 তো 6.3 এবং 6.6 এর মধ্যে যে রিলেশনটা, সেটা হলো যে আপনি যে কর্মমেয়াদে আপনি 6.3 সাপ্লাই দিবেন, তার পরবর্তী 6 কর্মমেয়াদের মধ্যে আপনি এটাকে সমন্বয় করতে হবে 6.6 দিয়ে। তো সেটা আসলে যদি না হয়ে থাকে, সেটার জন্য আসলে আমাদের কিছু করণীয় নেই। আপনাদের এই বিষয়গুলো যদি আপনারা ইন্ডিয়াকে লিখে জানান যে আমাদের এই সমস্যা হয়,
তাহলে এটা এনবিআর 6 মাসের জায়গায় হয়তো 1 বছর করে দিতে পারে। হুম। কিন্তু এটা আপনাদেরকে লিখে জানাতে হবে, প্রবলেমটা এটা লিখে না জানালে কিন্তু এটা এই অবস্থায় থাকে। ঠিক আছে। আর আপনার আর একটা প্রশ্ন হচ্ছে বাড়ি ভাড়া। আপনি একটা ভাড়া বাড়ি নিয়ে যে সেখানে রেসিডেন্স কাম অফিস করতে চান। রেসিডেন্স অফিস করলে আসলে এইভাবে সুনির্দিষ্টভাবে আইনে কিছু বলা নেই। তবে আপনি যদি সেটাকে মানে চুক্তিভাবে এমনভাবে চুক্তি করতে পারেন যে সেটা যদি আপনার অফিসটা আমাদের যে লিমিট আছে, রেসিডেন্সিয়াল লিমিট, অফিসিয়াল লিমিট, সেই লিমিটের থেকে কম হয়, তাহলে পরে চুক্তিটাকে 2টা পার্টে করে নিলে পরে আপনার জন্য হয়তো ট্যাক্স লাইবিলিটি আসবে, যে আপনি এই ফ্ল্যাটের এত অংশ আপনি রেসিডেন্স হিসাবে ভাড়া দিবেন, আর এত অংশ আপনি অফিস হিসাবে ভাড়া দিবেন। এরকম যদি করতে পারেন। এছাড়া আইনে এই ধরনের কোনো প্রভিশন নাই। যদি আপনি এরকম করেন তাহলে পরে হয়তো আপনি কিছুটা বেনিফিট পাবেন। এটা আমি আপনার জন্য আমি বললাম আর চেষ্টা করি। আর আপনার আর প্রশ্নগুলো আসলে আমি একটু ভুলে গেছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা উৎস কর্তন নিয়ে যেহেতু কিছু বিষয় জি, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার এই যে আমরা যে মানে অফিস রেন্টের উপরে যে ব্যাংকের সুদে যে টাকাটা দেই, ব্যাংক থেকে কি কোনো কপি ব্যাংকে তো স্যার 2টা কপি রেখে দেয় আমাদের চালানের। এখন ব্যাংক থেকে কি কোনো কপি মানে পাঠানো হয় নাকি আমাদের নিজের পাঠানো লাগবে, মানে নিজেদের থ্রুতে নাকি ব্যাংকের থ্রুতে? ভ্যাটটা কে কর্তন করে? মানে ভ্যাট আপনি যখন ব্যাংকে সাপ্লাই দেখেন তখন কি ব্যাংক আপনার কাছ থেকে ভ্যাট কর্তন করে রাখে? আপনি প্রশ্নটা একটু ক্লিয়ার করেন প্লিজ। আচ্ছা, আপনি একটু প্রশ্নটা ক্লিয়ার হন, আমরা আগাইতে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ইয়েতে চলে যাই পরের। হ্যাঁ, এই উৎস কর্তনের বিষয়টা হচ্ছে যে উৎস কর্তনের আমি আনিসুজ্জামান খান বলছিলাম এক্সেল টেকনোলজি লিমিটেড থেকে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যার, অব্যাহতি প্রাপ্ত পণ্য যেগুলো, এগুলো কি স্যার মূল্য ঘোষণা করা বাধ্যতামূলক? না, অব্যাহতি প্রাপ্ত পণ্যের মূল্য ঘোষণা 4.3 তে দরকার নেই, কারণ এটা তো আপনি রিবেট পাবেন না। ওটার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে অব্যাহতি প্রাপ্ত পণ্যের মধ্যে যে র মেটেরিয়াল আপনি ইউজ করতেছেন, সেই র মেটেরিয়ালের বিপরীতে যে ট্যাক্স আপনি দিয়েছিলেন, ভ্যাট দিয়েছিলেন, সেটা কিন্তু আপনি ফেরত পাবেন না। অতএব এর জন্য 4.3 দরকার নেই। ধানমন্ডি ভ্যাট অফিসে স্যার এটা নিয়ে আর কি ওনারা প্রেসার ক্রিয়েট করতেছে মূল্য ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু না, ওনাকে বলেন যে আপনি কোন আইনে কোন বিধিমালা, আপনি আইন দেখাই দেন যে আমি তো এটার রিবেট নেব না, আপনি কি 4.3 কেন দিবেন? স্যার একটু কাইন্ডলি কি বলবেন যে এটা কোন মানে কোন আইন দিয়ে তাদেরকে দেখাইতে পারি স্যার? আপনি ওনাকে বলবেন যে 4.3 হচ্ছে 4.3টা হচ্ছে 46 এর জন্য, ধারা সেকশন 46 এর জন্য, 46 এর বেনিফিট নিতে হলে আমার 4.3 লাগবে, এছাড়া 4.3 আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি আমাকে কেন 4.3 এর জন্য চাপাচাপি করছেন? স্যার এটা কোন আইনের দিয়ে স্যার আসলে আমার মূল্য ঘোষণাটা দিতে হবে না, এটা একটু যদি স্যার বলে দিতেন তাহলে হচ্ছে স্যার আমরা আমি এক্সাম্পটেড পণ্য তৈরি করি, আমি এখানে ভ্যাট লায়াবেল না, এই জন্য মূল্য ঘোষণা দিব না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মোহাম্মদ সাজেদুল করিম রায়ান্স কম্পিউটার্স থেকে বলছিলাম। স্যার আমার 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে 144 নাম্বার যে এসআরও আছে, সেক্ষেত্রে তো এখানে তো আমাদের যে বিক্রয়যোগ্য পণ্য আছে, অধিকাংশ বিক্রয়যোগ্য পণ্য হচ্ছে যে ভ্যাট এক্সাম্পটেড। সেক্ষেত্রে আমরা যদি 6.3 ইস্যু করি, সেক্ষেত্রে কি আমরা ভ্যাট এক্সাম্পটেড সিল ইস্যু করে আমরা 6.3 ফর্মটা? অবশ্যই। যেহেতু আপনার পণ্য যেহেতু এক্সাম্পটেড, আপনি একটা সিল ব্যবহার করবেন অথবা লেখা দিবেন অব্যাহতি প্রাপ্ত। ওই যে ভ্যাটের রেট যেখানে লেখা আছে 6.3 তে, জি স্যার,
ওইখানে আপনি লিখে দিবেন অব্যাহতি প্রাপ্ত, এক্সামটেড কথাটা লিখে দিবেন, বাস শেষ। জি স্যার, আরেকটা প্রশ্ন আছে স্যার, 6.3 ইস্যু করার পরে যেহেতু আমরা ওখানে যদি ভ্যাট এক্সাম্পটেড সিল ইস্যু মানে ব্যবহার না করে যদি আমরা সেক্ষেত্রে প্রাইস যদি উল্লেখ করে দিই, সেক্ষেত্রে অনেক সময় 6.6 ফর্ম পেতে তো অনেক সময় লাগে। এই 6.6 ফর্ম যে কতদিন পর্যন্ত স্যার অ্যাক্টিভ থাকে? না 6.6 তো আমাকে আপনি বললামই কিছুক্ষণ আগে যে আপনি 6.3 যেখানে যখন ইস্যু করবেন তারপরে থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত, 6 মাসের মধ্যে আপনি বেনিফিটটা পাবেন। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় মুস্তাফিজুর রহমান ভাইকে একটু আর একটু কোশ্চেন নিচ্ছি আমি। আমার অনেকক্ষণ থেকে হ্যান্ড রেজ করে আছেন লিউনিক ভাই কুমিল্লা থেকে। লিউনিক ভাই আপনি যদি আনমিউট করে প্রশ্ন করেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মুস্তাফিজকে বলছিলাম যে রাজস্ব বোর্ডে যে সফটওয়্যারটা আছে না, ওয়েবসাইটটা, ভ্যাট অনলাইন ওয়েবসাইটটা, এটাকে বাংলায় করা যায় না? মানে অপশন রাখা যায় না বাংলায়? টোটাল জিনিসটাই ইংলিশে, একটা জায়গা নাই যে এখানটা বোঝানোর জন্য। যেমন আপনি প্রেজেন্টেশনটা যেটা করলেন আজকে বাংলায় করলেন, বাংলাতে বুঝালেন, শতকরা 100 লোক বুঝতে পারছে সবকিছু। কিন্তু এই ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন যে ওয়েবসাইটটা, এটাতে একটা অক্ষর নয় যে বাংলায়, তাতে আপনারা কিন্তু আমার মনে হয় যে এটা খুব বেশি লোক আকর্ষণ করতে পারতেছেন না, আমার যেটা ধারণা। আপনি মিস্টার আপনাকে একটু বলি, লুনিক না, সরি আমি আপনার নামটা ঠিক মতো উচ্চারণ করতে পারিনি, আমি দুঃখিত। তো আমি যে জিনিস বলছি, আসলে এটি একটি প্রকল্প ছিল অনেক 2015 সালে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল। কোনো কারণে হোক এটা প্রকল্পটা চালু ঠিকমতো রান করা হয় নাই। আমরা এখন আমরা এটা প্রকল্পটাকে খুব গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এটি যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্টের পর্যায়ে, এই জন্য আমাকে প্রথমে ইংরেজি ভার্সনে সেটা সবকিছু করতে হচ্ছে। আমরা ইংরেজি ভার্সনে পুরো সফটওয়্যারটা ডেভেলপ করার পরে কমপ্লিট সফটওয়্যার ডেভেলপ করে আমরা এটাকে আবার এটার দুইটি অপশন থাকবে, বাংলা এবং ইংলিশ দুইটাই থাকবে। জি থ্যাংক ইউ। আমার ওইটাই দেখলাম এটা হবে কিনা। ডেভেলপ হওয়ার পরে এখন মানে আন্ডার ডেভেলপ প্রসেসে আছে, তো যে কারণে আমরা বাংলা ভার্সনটা এখনো আনতে পারি না। ডেভেলপ হয়ে গেলে তখন দুটো ভার্সনই আমাদের। বিশেষ করে এখন ইউজার গাইডটা আপনারা যদি করতে পারতেন বাংলা, ইউজার গাইডটা অ্যাটলিস্ট, তাহলে আমাদের অনেকের জন্য সুবিধা হতে পড়তো। এবং আপনাদের মনে হয় অনলাইন বাংলায় আছে ইউজার গাইড, এখানে নাই, এখানে নাই ইউজার গাইড আমি এখানে নাই, ওখানে ইউজার গাইডটা বাংলায় নাই। আপনাদের এখানে আমি অনলাইনে আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এই ইউজার গাইডটা বাংলায় করার আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিক ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা কোশ্চেন নেই। সিকিউরিটি সিস্টেম থেকে আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার যদি কোশ্চেন থাকে আনমিউট করে কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান চৌধুরী, সিকিউরিটি সিস্টেম চট্টগ্রাম। আমার একটা কোয়েশ্চেন হলো, আমি শুধু গভর্নমেন্ট টেন্ডারে অংশগ্রহণ করি। টেন্ডার কাজ আমি যদি টেন্ডার পাওয়ার পরে আমার কাছ থেকে ব্যাট এবং ট্যাক্স গেটে যা থাকে ওই বিলটাই আমি পাই। এখন আমার প্রশ্ন হলো, আমাকে কি প্রতি মাসে কি ব্যাট ট্যাক্স বা ব্যাটের চালান কি সাবমিট করতে হবে? এটা কি ম্যান্ডেটরি? আর কয়েকদিন আগে আমার কাছে একটা মেসেজ আসছিল, আমি নিয়মিত সাবমিট না করলে আমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। এটা আমি এখন কি করতে পারি? হ্যাঁ, এটা হলো আপনার জন্য ম্যান্ডেটরি। আমরা এতদিন এটা সিস্টেম অফ রাখছি, আপনার কাছে এখন অটোমেটিক মেসেজ যেতে থাকবে যে 10,000 টাকা যদি আপনি সাবমিট না করলে পরে সিস্টেমে আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে যে আপনাকে 10,000 টাকা জরিমানা করা হবে। প্লাস আপনার দেরিতে যখন গেলে পরে সিস্টেম আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে। এগুলো মেসেজ আপনি কন্টিনিউস পেতে থাকবেন। এতদিন আমরা অফ করে রেখেছিলাম, যে এতদিন আমরা এটা করিনি জাস্ট ট্যাক্স পেয়ারদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তো আমরা যেহেতু এই অনলাইন প্রজেক্টের এই রিটার্ন সাবমিশনটা গত অক্টোবর থেকে চালু করেছি, এই অক্টোবরে এসে মানে গত মাস পর্যন্ত আমাদের এইটা ছিল না, এই মাস থেকে আমরা এটা চালু করেছি, যে এটা এখন আর ওই অফ নাই, এখন কি অটোমেটিক সিস্টেম। তো আপনার দায়িত্ব হলো যে আপনি রিটার্ন, আপনি যদি কখনো আপনার ট্যাক্স লায়াবিলিটি না হয়, আপনি নীল রিটার্ন সাবমিট করে দিবেন অনলাইনে, জাস্ট ক্লিক করে দিবেন যে কোনো অ্যাক্টিভিটিস নাই, জিরো।
তাহলে পরে আপনি বাকি ঘরগুলো আপনি জিরো করে দিয়ে আপনি সাবমিট করে দেবেন, কোনো সমস্যা। অনলাইনে দেবো নাকি অফিসে গিয়ে দিই? অনলাইনে দেওয়া তো সবচেয়ে সুবিধা। আপনার অফিসে এত কষ্ট করে বাইরে যাবেন কেন? আমরা আগামীকাল আপনাদেরকে হাউ টু সাবমিট অনলাইন রিটার্ন আমরা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, সো দ্যাট ইউ ক্যান ইজিলি সাবমিট দ্য অনলাইন রিটার্ন। আজকে যারা 150-200 জন আছেন তারা, আমি মনে করি কালকে আমি আপনাদেরকে দেখানোর পরে আপনাদের আর অনলাইন রিটার্ন দাখিল করে আপনাদের কাছে একটা পান্তা ভাতের মতো মনে হবে। ঠিক আছে, এইটা হলো কিছুই না, আপনারা ইজিলি দিয়ে দাখিল করতে পারবেন। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে কোভিড এর জন্য সরকার গত জুন পর্যন্ত রেখেছিল, এক্সাম্পশন রেখেছিল যে কোনো লাগবে না, কিন্তু জুনের পরে থেকে সরকার এটা প্রত্যাহার করে নিয়েছে। আর জুনের পরবর্তী থেকে আমরা তো বলছি যে আমাদের সিস্টেমে শুধুমাত্র এই মাস থেকে শুরু হয়েছে, আপনার আগের মাসে রিটার্ন গুলো তৈরি করেন, অসুবিধা নেই, আগের রিটার্ন গুলো দিতে থাকেন অনলাইনে। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে গিয়ে আমরা আমদানি পর্যায়ে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা দিয়ে আসি, তো সেইটা অ্যাডভান্স স্টেট ভ্যাট যেটা দিয়ে আসি, সেটা ব্যালেন্সের সাথে স্যার আমরা কি 100% অ্যাডজাস্ট করতে পারবো যখন ভ্যাট রিটার্নটা সাবমিট করব? আমি একটা কথা বলেছি যে উৎসে কর্তনের ভ্যাটের যেটা আছে, উৎসে কর্তনের ভ্যাটটা আপনার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবেন না, কারণ উৎসে কর্তনের সমস্যা হলো যে উৎসে কর্তনের জন্য আপনাকে টাইম লিমিট দেওয়া আছে, ওই টাইম লিমিটের মধ্যে আপনাকে ট্রেজারি জমা করতে হয়। যেহেতু ট্রেজারি জমা করতে হয়, আর ট্রেজারি যদি একবার জমা হয়ে যায় সেটা তার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, কারণ আপনি তো আরেকটা ক্লাস করবেন, তাই না? যে কারণে এই টাকাটা আপনাকে রিফান্ড চাইতে হবে, ওই রিটার্নের মাধ্যমে রিফান্ড চাইতে হবে। হ্যাঁ বলেন মিস্টার রফিকুল ইসলাম, প্লিজ। রফিক ভাই আপনার কোশ্চেন ছিল, আপনি কথা বলুন প্লিজ। আমি কি হ্যালো? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আমরা। না আমরা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে 144 দিয়ে ব্যবসায়ীদেরকে যে ট্যাক্স এক্সাম্পটেড যে ফেসিলিটিটা দেওয়া হয়েছে, আমরা যারা আমদানিকারকের কাছ থেকে প্রোডাক্ট কিনে সরকারি যারা সোর্সের ট্যাক্স, আমি রফিক সাহেব আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা আমদানিকারকের কাছ থেকে প্রোডাক্ট কিনে যারা সোর্সের ট্যাক্স কাটে, বিশেষ করে গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাদের এখানে আমরা সেল করতেছি। তো আমদানিকারক যখন প্রোডাক্ট আমাদেরকে উইদাউট ভ্যাট ট্যাক্সে বিল করছেন, আর আমরা যখন সরকারি বা আধা সরকারি যারা সোর্সে ভ্যাট কাটে তাদেরকে যখন আমরা সাপ্লাই দিচ্ছি, তারাও আমাদের কাছ থেকে 7.5% ভ্যাট কাটতেছে। তো আমরা দুটা থেকে কিন্তু ভ্যাট দিয়ে যাচ্ছি, কিন্তু সেটাকে ফেরত পাওয়ার কোনো উপায় আছে কিনা এক্সাম্পটেড প্রোডাক্টের ক্ষেত্রে? না, এক্সাম্পটেড আমরা দুই জায়গা থেকে দিচ্ছি, কিন্তু আমরা ফেরতের জায়গাটা কোথায় পাবো, যেহেতু আমরা এক্সাম্পটেড? কষ্টটা এখানে, এক্সাম্পশনের কষ্টটা এখানে, আর ভ্যাটের মজাটা ওইখানে, যে ভ্যাটের মধ্যে ফেরতের একটা প্রভিশন আছে, এই প্রভিশনের কারণে আপনি ভ্যাট ফেরত পাবেন, কিন্তু এক্সাম্পশনের ক্ষেত্রে কোনো ফেরতের কোনো সুযোগ নেই। এক্সাম্পল থাকে তার মানে আমাদের জন্য কিছু নাই না। আচ্ছা, আমাদের রিকভারির কোনো সুযোগ নাই, আমাদের পোস্টিং শুধু বাড়ছে দুই জায়গাতে। আমাদেরকে উইদাউট দিচ্ছে, এক্সাম্পশনটা ঠিক না।
এক্সামটেড হইলে পরে তখন অনেক বেনিফিট থেকে আপনি হয়ে যান, ভ্যাটের বেনিফিট গুলো থেকে আপনি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, যে আমরা যখন যারা উৎসে কাটে তাদেরকে যখন আমরা 6.3 দিচ্ছি, তারা এইটা নেওয়ার পরও তারা কিন্তু ঠিকই কাটছে 7.5%। তারা কি কাটতে পারে নাকি না কাটা তারা উচিত? আসলে কাটতে পারে, আচ্ছা, তারা কাটতে পারে, কারণ হলো যে 6.3 যখন আপনি দেন তখন ওখানে বলা আছে যে 15% হারে যদি 6.3 থাকে তাহলে কোনো ভ্যাট কর্তন করতে হবে না। আর 15%-এর নিচে যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে আপনাকে আপনার এটা কি করবে, তারা যোগানদার হিসেবে সাপ্লাই ধরে 7.5% ভ্যাট কর্তন করে দিবে। আচ্ছা স্যার, তাহলে আমরা কি সেই ক্ষেত্রে 6.3 না কাটাই ভালো না? মানে আমার তো হ্যাঁ, শুধু লাইবিলিটি। আপনি তো 6.3 কাটতে হবে ওই যে আপনার এক্সাম্পশন সুবিধা নেওয়ার জন্য। মানে আমি তো এক্সামটের সুবিধাও পাচ্ছি না, আমি তো কিছুই পাচ্ছি না আসলে। আমি বললাম না যে আমরা আসলে কোথাও কিছু পাচ্ছি না। তো আমদানিকারকও আমাদেরকে ধরছে, আবার সাপ্লায়ার যাদেরকে সাপ্লাই দিচ্ছি তারাও কাটছে, কিন্তু আমরাও একটা পেপারস তৈরি করছি 6.3, তার মানে এখনো একটা লাইবিলিটি ক্রিয়েট করছি। তার মানে আমার লাইবিলিটি 3 জায়গায় হচ্ছে, আমি তো কোথাও থেকে ফেরত পাচ্ছি না। লাইবিলিটি এক্সাম্পটেড বাট জিরো, কিন্তু এটা আসলে এখন এই যে এই আইনে এর থেকে বেশি সুবিধা দেওয়া নাই, উৎস কর্তনের এর থেকে সুবিধা নাই, না থাকার কারণে আপনি আসলে এখানে আমি বলবো যে আসলে একবার আমদানিকারক, আপনি যখন আমদানিকারকের কাছ থেকে কিনছেন সে একবার আপনার কাছ থেকে হয়তো 5% কেটে নিচ্ছে অথবা 15% নিয়ে নিচ্ছে। আবার আপনি যখন ও নিজে আবার এটাকে সাপ্লাই দিচ্ছেন তখন যিনি যাকে সাপ্লাই দিচ্ছেন সে আবার সেটার কাছ থেকে 7.5% কর্তন করতেছে। অর্থাৎ আপনার এই পাশেও মানে শাখের করাত যেটাকে বলা হয়, শাখের করাতের মধ্যে আপনি দুই দিকেই কাটতেছেন, কোন দিকে কাটার মতো নেই। এখানে আসলে আমাদের জন্য কিছু আপনার এটা এনবিআর এর বিষয়গুলো লিখেন, কারণ এগুলো আসলে কি এই প্রবলেম গুলো আসলে হাইলাইটেড হয় না, না হওয়ার কারণে এগুলো নিয়ে চিন্তা ভাবনা হয় না। এগুলো এখন তো আইন তো আমাদের অনেক আগে থেকেই তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, এখন এই যে ছোটখাটো যে বিষয়গুলো যেগুলো নাকি এখনো মানে পড়ে আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। এগুলোকে আপনারা যখন হাইলাইট করবেন তখন কিন্তু এগুলো আস্তে আস্তে অ্যাড্রেস হয়ে যাবে। এটা কিভাবে মানে এটাকে অ্যাড্রেস করলে পরে আপনার উপরে সেই এই দুই পাশে শাখির করার যাতে না হয়। থ্যাংক ইউ স্যার। রফিক ভাই আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালো কিছু পয়েন্ট রেজ করেছেন। আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আপনার পয়েন্টগুলো আমাদের সাথে ডিসকাস করেন, তাহলে আমরা সরাসরি এনবিআর মহোদয়ের সাথে, চেয়ারম্যান মহোদয়ের সরাসরি কথা বলে আমরা এই পয়েন্টগুলো নিয়ে নেক্সট কিভাবে আমরা সহযোগিতা পেতে পারি আমরা চেষ্টা করব। আমি এরপরে ধন্যবাদ রফিক ভাই। আমি এরপরে সাইফুল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি যদি আনমিউট করে কথা বলেন। সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড থেকে বলছি। জি প্লিজ বলুন। আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, আমি 144 এর আওতায় যে প্রোডাক্ট গুলো আছে এগুলো যখন ইম্পোর্ট করতেছি আমার 5% এটি কাটতেছি। আমি যখন রিটার্ন সাবমিট করতেছি আমি এখান থেকে অব্যাহতি নিচ্ছি, যেহেতু 51, 53, 54, 64 ধারার যে নিয়মগুলো মানার পরে, তো আমি কিভাবে রিফান্ড পেতে পারি? আমার যে এটিগুলো আমি দিয়ে আসতেছি 5%, আমি কিভাবে রিটার্ন দেব? আমি সাইফুল সাহেব আমি বলছি, আমরা ইতিমধ্যে অনলাইনে রিফান্ড মডিউলটা ডেভেলপমেন্টের জন্য আমরা অলরেডি কিভাবে ডেভেলপমেন্ট করবে এর বিজনেস প্রসেস এবং লজিক গুলো অলরেডি আমাদের যে ভেন্ডর আছে ভেন্ডরকে আমরা দিয়েছি। তো এটি আসলে রিফান্ডের যে প্রসিডিউরটা এটা গত বা অর্থ বছরের আইন যেরকম ছিল এই বছর টোটালি চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমাদেরকে আবার নতুন করে ডেভেলপ করতে হয়েছে। তো এটা এখন ভেন্ডরের কাছে আছে ডেভেলপমেন্টের পর্যায়ে। তো যেহেতু এটি আপনি 4 মাসের মধ্যে রিফান্ড ক্লেমের ফেরত পাওয়ার হচ্ছে 4 মাস, অর্থাৎ মানে যে কর্মমেয়াদ আছে সেই কর্মমেয়াদ প্লাস আরো 4 মাস, দ্যাট ইজ আপ ইউ মানে আপনি 4 মাস 29 দিন এই পর্যন্ত বেনিফিট পাবেন। তো যেগুলো আপনি এই পর্যন্ত নেন নাই সেগুলো আর ফেরত পাচ্ছেন না, কিন্তু এই 4 মাস 29 দিনের মধ্যে যেগুলো এখনো আছে, অর্থাৎ গত জুলাই থেকে এই পর্যন্ত যেগুলো আছে সেগুলোর জন্য আপনি ভ্যাট অফিসের কাছে যে রিটার্ন পাঠান যে আপনি এগুলো রিফান্ড চান। রিটার্ন ফর্মের ওই যে ফর্মের আমি বলেছিলাম ফর্মের এন্ট্রি নাম্বার নোট নাম্বার হচ্ছে 67। হ্যাঁ, এখানে আপনি লিখে আপনি ভ্যাট অফিসকে দেন,
এবং এটা হয়তো পাইতে একটু সময় লাগবে, কিন্তু তারপর আপনি এটা পেয়ে যাবেন। আমার কথা হলো এটা। আর আমরা যখন অনলাইনে চলে আসব, তখন আর আপনার জন্য এই সমস্যা হবে না। এটা অলরেডি কমিশনারকে 3 মাসের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ সাইফুল ভাই, কম্পিউটার সিটি টেকনোলজিস থেকে। আমি হ্যান্ড রেজ করেছেন আনিস ভাই, এক্সেল টেকনোলজিস থেকে। আনিস ভাই, আপনি আনমিউট করে কথা বলবেন। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং, যারা ম্যানুফ্যাকচারার তারা তো স্যার অ্যাডভান্স ট্যাক্স এবং ভ্যাট দুটোই হচ্ছে গিয়ে স্যার রেয়াত পায় 15% ভ্যাট দেওয়ার কারণে। তো যখন হচ্ছে গিয়ে স্যার 15% ভ্যাট ক্যালকুলেশন করে সেটাকে স্যার আমরা রেয়াতের সাথে অ্যাডজাস্ট করি, তখন হচ্ছে গিয়ে স্যার দেখা যায় যে আমার ব্যালেন্সটাই বেশি থেকে যায়। কিন্তু ভ্যাট অফিসের কথা হচ্ছে যে না, আপনাদের কিছু টাকা অবশ্যই জমা করতে হবে। এটা কি স্যার আসলে বাধ্যতামূলক কিনা স্যার? এই জন্যই তো বললাম যে আপনি ভ্যাট অফিসারের কাছে যাবেন না, আপনি অনলাইনে সাবমিট করে দিবেন। ভ্যাট অফিসার আপনার চোখ, আপনি টিক কিও ছুটি পাবেন। বুঝতে পারছেন? জি স্যার, এটা ঠিক আছে স্যার। এটা আপনি অনলাইনে আসেন, অনলাইনে আসেন, আপনি বলবেন যে আমি রিটার্ন সাবমিট করছি, যে আপনি অনলাইনে যা দেখেন। আমার কাছে আগে অনলাইনে দেখে আসেন, তারপরে আপনার কি ডকুমেন্ট দরকার সেটা বলেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি অনলাইনে স্যার আপনার সাথে কথা বলবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? এটা সে বলতে পারেন, এটা ইলিগাল, ইলিগাল টোটাল। এই জিনিসগুলোই তো বন্ধ করার জন্যই আসলে আমাদের অনলাইনের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে আপনাদের সাথে ওই ভ্যাট অফিসাররা অনর্থক অন্যায়ভাবে আপনাকে কোনো প্রপোজাল বা কোনো কিছু বলতে না পারে। এই জিনিসটা কিন্তু এখানে এই জন্যই করা হয়েছে। এবং তার এন্ডে আমরা সবকিছু তাকে বেনিফিট ফ্যাসিলিটি করে, ইভেন আপনার যত তথ্য সব কিন্তু সে দেখতে পায়। তো সে যদি দেখতে পায়, সে আমার সিস্টেমে বসে দেখবে। এরপরে যদি তার কোনো রিকোয়ারমেন্ট থাকে, সে আপনার কাছে চিঠি দেওয়া চাইবে। হ্যাঁ, এবং আমরা সিস্টেমে এও আনতেছি, রিকোয়ারমেন্ট আপনাকে অনলাইনেই করতে হবে এবং অনলাইনে আপনি দিয়ে দিবেন সব স্ক্যান করে। এমনও সিস্টেম আসতেছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আনিস ভাই। আমরা কিন্তু প্রোগ্রামের শেষ দিকে পৌঁছে গেছি। মুস্তাফিজুর স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তোবা আপনি আর 2-1টা প্রশ্নের অ্যান্সার করতে পারেন চ্যাট বক্স থেকে। এরপরে আপনি মুস্তফা কামাল স্টারটেক থেকে, আপনি কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন কিনা? মুস্তফা কামাল, আনমিউট করে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি জিস্টাটেক থেকে। জি জি, প্লিজ বলবেন। স্যার আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাছে কোনো কিছু সেল করি, তখন যেটা হয় যে তারা আমাদেরকে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট করে। আর হচ্ছে হ্যালো, জি জি জি, বলেন বলেন। প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট করে, কিন্তু আমরা যেটা বোঝানোর চেষ্টা করি যে আমরা আসলে সাপ্লায়ার। এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা ভ্যাটেবল প্রোডাক্ট হয় তাহলে সাপ্লায়ার হিসেবে 5%, আর যেহেতু আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার না, মানে এইটাই বোঝানো যায় না যে আপনারা তো টেন্ডারের মাধ্যমে আসছেন বা আপনারা তো কোটেশন দিয়ে আসছেন। এইটা যেহেতু আপনারা প্রকিউরমেন্ট প্রোভাইডার, আমরা আসলে কোনোভাবে বোঝাতে পারি না যে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার না। স্যার আমার এই 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর হচ্ছে স্যার, আমরা তো ভ্যাটেবল মানে ভ্যাট এক্সেম্পটেড গুডস বিক্রি করি। সেই ক্ষেত্রে যেটা হয়, ভ্যাট এক্সেম্পটেড গুডস হচ্ছে এসআরও 144 দিয়ে আমরা এই ভ্যাট এক্সেম্পশনটা পাই, এই ফ্যাসিলিটিটা পাই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে এটা বুঝেই না যে এটা যে একটা এসআরও আছে, বা তারা আমাদেরকে ট্রিট করে যে এই যে 149 যে ম্যান্ডেটরি ডিরেকশন, ওইখানে হচ্ছে যে প্রকিউরমেন্ট প্রোভাইডার ডেফিনেশনে ওরা আমাদেরকে ট্রিট করে যে আপনি তো এইভাবে আসছেন, কোটেশন দিয়ে আসছেন, আপনি তো মানে কি বলে টেন্ডার হয়ে আসছেন, আপনি আসলে প্রকিউরমেন্ট প্রোভাইডারই, আপনি আসলে সাপ্লায়ার না, সেহেতু আপনি 144 এই ফ্যাসিলিটিটা পাবেন না। এই জন্য দেখা যায় যে প্রকিউরমেন্ট প্রোভাইডারে আমাদের রেট হিসেবে আমি আপনার প্রশ্নটা জবাব দিই। আপনার প্রশ্নটা হলো এরকম যে আপনি যখন সাপ্লাই দিবেন, that will be the treated as exempted supply, but when this supply is received by some VDS entity, they will deduct VAT as a procurement supplier from you, and it is as per rule 4 of VDS rule. It is clearly mentioned in sub column com, that is mentioned it is here,
অন্য সকল ব্যক্তি যাহারা অন্য কোন আমদানিকারক বা উৎপাদক বা ব্যবসায়ী বা সেবা প্রদান নিকটে প্রথম তফসিল দ্বারা অব্যাহতি প্রাপ্ত নয় এমন কোন পণ্য বা সেবা বা সংগ্রহ করিয়া উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ করেন তারা যোগানদার হিসেবে বিবেচিত হইবে। অর্থাৎ শুধুমাত্র ফার্স্ট তফসিলে যে সমস্ত পণ্য আছে সেগুলো যদি আপনি সাপ্লাই দেন তাহলে পরে আপনাকে যোগানদার হিসেবে ট্রিট করবে না। এছাড়া অন্য কোনো তফসিল দ্বারা যদি কোনো এক্সামটেড কোনো পণ্য বা সেবা আপনি সাপ্লাই দিয়ে থাকেন, আপনি নিজে প্রকিউর করেন বা অন্য কারো কাছ থেকে নিয়ে করেন, যেভাবেই করেন না কেন আপনাকে যোগানদার হিসেবে ট্রিট করা হবে। জি স্যার, এখন হচ্ছে আমি হচ্ছে সাপ্লাই, সেহেতু আমি যদি মানে ভ্যাট এক্সেম্পটেড গুডসটা বিক্রি করি, তাহলে তো আমার এন্টিটি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন আমার তো ভ্যাটটা কাটবে না। কিন্তু তারপরেও আমরা এটা বুঝাতে পারি না যে তারা বলে যে কাটবে, বা তারা বসে আছে কাটার জন্য। এই ক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি? কারণ আমরা তো মানে কস্টিংটা যখন করি, প্রাইসিংটা যখন করি, তখন তো আমরা ভ্যাটটা বাদ রেখেই করি, তখন দেখা যায় আমাদের প্রফিটের উপর একটা হিট করাটা আপনাদের ভুল। কারণ হচ্ছে আপনাকে যেহেতু অব্যাহতিপ্রাপ্ত পণ্য এছাড়া দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা বিক্রি করেন এবং এটা এছাড়াতে মানে উৎস কর্তনে এছাড়াতে বলা হচ্ছে যে আপনাকে আপনার সাপ্লাইয়ের বিপরীতে ভ্যাট উৎসে কর্তন করা হবে এবং সেটা যোগানদার হিসেবে কর্তন করা হবে। তো এই জন্য আপনি যখন সাপ্লাই দিবেন, টেন্ডারে পার্টিসিপেট করবেন, অবশ্যই আপনাকে ভ্যাট যোগ করে দিতে হবে। ভ্যাট যোগ না করলে পরে আপনাকে নিজের পকেট থেকে ভ্যাটের টাকাটা তারা আপনার প্রফিটের অংশ থেকে দিতে হবে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, আমি আরো কয়েকটা চ্যাট বক্সে আছে উম্মে সালমা, উনি প্রশ্ন করছেন যে মেয়েরা যদি মালিক হয় তাহলে পরে কোনো উপকারিতা আছে কিনা। ভ্যাটের এটা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আছে, মেয়েরা যদি মালিক হয় তাহলে পরে তারা কিছু বেশি বেনিফিট পাবেন। কিন্তু ভ্যাটের ক্ষেত্রে কিছু সাপ্লাইয়ের ক্ষেত্রে আছে। আপনি 144 SR এর মধ্যে একটু যায় দেখবেন যে এখানে কিছু কিছু সাপ্লাইয়ের ক্ষেত্রে মেয়েদের একটু বেনিফিট দেওয়া আছে, কিন্তু সব ক্ষেত্রে না। ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নিন। 144 এর মধ্যে কয়েকটা সাপ্লাইয়ের ক্ষেত্রে মেয়েদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার কালকের জন্য রাখছি। মুস্তাফিজুর রহমান স্যারকে অনুরোধ করব, আজকে আমরা বেশ অনেকটা সময় আমরা পার করেছি। আমরা মনে হয় আর কোশ্চেনে না গিয়ে আমরা কালকের জন্য আবার কিছু কোশ্চেন আমরা স্টোর করছি, আমরা কালকে আবার কন্টিনিউ করব। আর মুস্তাফিজুর রহমান স্যার আপনি যদি আপনার শেষ কথা বলে আজকের জন্য সমাপ্তি ঘোষণা করতে পারেন কিনা। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে কালকে আপনাদের জন্য আমরা যে জিনিসটা চেষ্টা করব যে আমরা প্র্যাকটিক্যালি লাইভ মোডে আমাদেরকে আমরা ভ্যাট অনলাইন সিস্টেমটা দেখানোর চেষ্টা করব এবং আমরা আমরা আশা করছি যে আপনারা যদি লাইভ মোডে দেখেন তাহলে পরে আপনাদের জন্য যে অনলাইনে রিটার্ন সাবমিশন, যেটাকে আপনারা কষ্টকর মনে করছেন, সেটা কষ্টকর হবে না। এবং রিটার্ন সাবমিশনটা যদি করতে পারেন, আর চালানগুলো কাটাতে কোনো বিষয় না, যেহেতু আপনাদের কোনো ভ্যাট নাই, অর্থাৎ চালানের শুধু কাগজ এমনি একটা দোকান থেকে যেহেতু ক্যাশ মেমো দেন, ওই ক্যাশ মেমোর পরিবর্তে ভ্যাটের ক্যাশ মেমো দিয়ে দিবেন, সমস্যা তো আমি দেখছি না। আর খাতায় যদি হিসাব রাখেন সেটি আপনার জন্যই ভালো, কারণ রেজিস্টারে কোনো কিছু হিসাব থাকলে পরে কতটি মাল আছে, কতটা বিক্রি হচ্ছে, এই হিসাবটা যদি আপনি রাখেন আপনাদের জন্য, আপনি যখন একটা ব্যবসা পরিচালনা করবেন সেই ব্যবসার জন্য ভালো, কারণ আপনার দোকানে অবস্থাটা আপনি প্রতিদিন আপডেট জানতে পারছেন। তা আমি বলবো যে এই ভ্যাটের যে নিয়ম, এটি আপনাদের ফলো করলে পরে আপনাদের ব্যবসা ভালো হবে এবং রিটার্ন সাবমিশন করতে যদি ঠিকমতো রিটার্ন সাবমিট করেন তাহলে পরে আপনাদের অনেক সমস্যা থেকে, ঝুঁকি থেকে আপনারা মুক্ত থাকবেন। এবং রিটার্ন সাবমিশন খুবই সহজ একটা বিষয়, এবং এই সহজ বিষয়টাকে আরো সহজ করে দেওয়ার জন্য আমরা আপনাদের জন্য এই লাইভ সাবমিশনটা কিভাবে করা যায় সেটার আমরা ডেমো দেখাবো, প্লাস হচ্ছে আমরা আমাদের লাইভও দেখাবো, দুটোই দেখাবো, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। তো ইনশাল্লাহ আগামী দিন আমরা যথাসময়ে সবাই যেন উপস্থিত থাকি সেটি সকলের কাছে অনুরোধ। কারণ আজকে শুধু থিওরিটিক্যালের কথাগুলো বলেছি, আগামী দিন কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো
প্র্যাকটিক্যালি দেখাটা আর থিওরিটিক্যাল পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি মনে করি যে প্র্যাকটিক্যালটা আপনারা সকলেই উপস্থিত থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। স্যার উচ্চ কর্তনের এই স্লাইডটা কি স্যার মানে এই আপনি শেষ করতে পারেন নাই, এটা কি স্যার কালকে দেখাবেন নাকি আরেকবার? এটা একটু দেখাবো যে উচ্চ কর্তনের অংশ যেটুকু আছে সেটুকু দেখাবো। আর এই যে উম্মে সালমা ওনার যে একটা প্রশ্ন ছিল সেটিকে আপনাকে বলে দেই। ওই 144 এর টেবিল 4 এর স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, এখানে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুমের ভাড়ার উপরে যে ভ্যাট আসে সেটা লাগবে না। ধন্যবাদ কাজী মুস্তাফিজুর রহমান স্যার। আজকে আসলে কৃতজ্ঞতা আপনার জন্য, আপনার প্রতি। আপনি অনেক পরিশ্রম করে আসলে এই যে কন্টিনিউ আপনি কথা বলে যাচ্ছেন, হয়তো আমরা একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা একটু সময় নিতে পারছি, আপনি তো একভাবে কথা বলে যাচ্ছেন, আপনি রেস্ট বিরতি পাচ্ছেন না। তো যাই হোক, আজকে আপনি আমাদের সুন্দর একটি সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটি আমাদের যারা আইসিটি বিজনেসের সাথে জড়িত, যারা ক্ষুদ্র মাঝারি বড় ইম্পোর্টার সকলের জন্যই খুবই জরুরি ছিল। আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে মুজাহিদ আল বিরুনি সুজন, আপনারা আজকে যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকের এই প্রোগ্রাম জুম টিভির মাধ্যমে ফেসবুকে লাইভ হচ্ছে। আমি জুম টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অতি প্রয়োজনীয় একটি ট্রেনিং সেশনকে আপনারা লাইভ করছেন, এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা গেস্ট ছিলেন, আতিকি রাব্বানি স্যার, কাজী মুস্তাফিজুর রহমান স্যার এবং এইচএম শফিকুজ্জামান স্যার, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি এই পর্বে শেষে এসে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি আজকের এই সেশন চেয়ার শহীদুল মনির, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমি মনির ভাইকে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য। মনির ভাই। জি, ধন্যবাদ সুজন ভাই, এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে কাজী মুস্তাফিজুর রহমান, কমিশনার এন্ড প্রজেক্ট ডাইরেক্টর ভ্যাট অনলাইন প্রজেক্ট কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব প্রাণবন্ত একটা সেশন হয়েছে আজকে, এবং আমাদের কম্পিউটার সমিতির মেম্বার অথবা মেম্বারদের যারা এই ভ্যাট সংক্রান্ত কাজে জড়িত আছেন, আমি দেখেছি প্রায় 170 এখানে জয়েন করেছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি যেটা খুবই ভালো একটা সেশন হয়েছে, এবং এই সেশন থেকে আমরা অনেকেই অনেক কিছু জানতে পেরেছি। আসলে আমরা অনেক সময় অনেক ধোঁকার মধ্যে পড়ি, অথবা না জানার কারণে আমরা অনেক লস করে থাকি। তা আমার মনে হয় যে আমরা যারা ব্যবসায়ীরা আছি, এই সেশনের মাধ্যমে আমরা যা জানতে পেরেছি তার মাধ্যমে আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমরা উপকার পাবো। আমাদের এই সেশনে আইবিপিসির কোঅর্ডিনেটর এবং বাংলাদেশ কমার্স মিনিস্ট্রির এডিশনাল সেক্রেটারি গেস্ট স্পিকার হিসেবে ছিলেন। আরো ছিলেন আমাদের কম্পিউটার সমিতির সিনিয়র মেম্বার আতিক রাব্বানি ভাই এবং কামরুল ইসলাম, এবং আগামীকালকের সেশনে আমাদের চিফ গেস্ট হিসেবে থাকবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মুস্তাফা জাব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট। আমি আশা করছি আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কালকে অংশগ্রহণ করবেন, এবং আপনাদের যা কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো কালকে আপনারা যদি না বুঝে থাকেন কালকে আবার করবেন। কারণ আমি দেখেছি যে মুস্তাফিজ ভাই এখানে খুব প্রত্যেকের কোশ্চেনই এত সুন্দরভাবে বর্ণনা করছিলেন এবং কোনো বিরক্ত হচ্ছিলেন না। এটা আসলে অনেক বড় ব্যাপার যে প্রত্যেককেই উনি খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছিলেন। আমি আশা করছি যে আগামীকালকে এই প্রোগ্রাম সেশনটাতেও আপনারা আপনাদের যেগুলো জানা নেই ওগুলো জানতে পারবেন, এবং টাইমলি আপনারা অ্যাটেন্ড করবেন। এবং এই 2 দিনের সেশনে আশা করছি আমাদের ভ্যাট নিয়ে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূরীকরণে এই সেমিনারটা ভূমিকা রাখবে। এর পাশাপাশি আমি শুনতে পেরেছি যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো নাকি আমাদেরকে এনবিআরকে নোটিশ করতে হবে। তো আমরা অলরেডি আমাদের ভ্যাট ট্যাক্স স্ট্যান্ডিং কমিটি আছে, তো আজকে সময়ের অভাবে ওই কমিটি চেয়ারম্যান ফাত্তা ভাই জয়েন করতে পারেননি, উনি আগামীকালকে জয়েন করবেন। তো আমি আশা করব যে আমাদের এই স্ট্যান্ডিং কমিটির থ্রুতে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আমরা এনবিআর চেয়ারম্যানকে আপনাদের যা যা প্রবলেম আছে ওটা যদি আপনার সমিতিকে নোটিফাই করেন তাহলে সেক্ষেত্রে আমরা এটা বিস্তারিত ভাবে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বসে এটা সলভ করার ব্যবস্থা করব। এবং এখানে মুস্তাফিজ ভাই আছেন, উনিও আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন।
আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সবার জন্য শুভকামনা। যে স্লাইডগুলি দেখানো হলো, আগামীকালকে যারা পার্টিসিপেট করবেন প্রত্যেকের মেইলেই এই স্লাইডগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে পরবর্তী রেফারেন্সের জন্য আপনারা এই স্লাইডগুলো ইউজ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শহীদুল মনির, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমরা অনেকেই আমি দেখেছি কোয়ারি দিচ্ছেন আজকের এই প্রেজেন্টেশনটা। আপনাদের আবারও জানাচ্ছি এটি ফেসবুক লাইভ হচ্ছে জুম টিভির মাধ্যমে। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে যেহেতু লাইভ সেশন, সেটা বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক পেজে আবার সেটা দেখতে পাবেন, শুনতে পাবেন। আমি সকলকে অনুরোধ করব, আজকে যেভাবে প্রাণবন্ত সকলের অংশগ্রহণ ছিল, আপনারা কালকে যেহেতু প্র্যাকটিক্যাল সেশন আছে, রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত আমাদের কালকে প্র্যাকটিক্যাল সেশন থাকবে। সেই সেশন গুলোতে আপনারা অনলাইন ভ্যাট সাবমিশন কিভাবে আরো সহজতর হবে এবং আমরা সহজে সাবমিট করতে পারবো সেটি আমাদেরকে দেখাবেন মুস্তাফিজুর রহমান ভাই। আমি আমার বাংলাদেশ কম্পিউটার সমিতির ইসি বোর্ডের পক্ষ থেকে সারা দেশে যারা বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার এবং শাখা কমিটির যেসব ইসি মেম্বার, ইসি কমিটি থেকে যারা অ্যাটেন্ড করেছেন, সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, কষ্ট সহ্য করে আমাদের এই ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করার জন্য। আমরা আশা করব এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের ভ্যাট সংক্রান্ত জটিলতা, আমরা ভ্যাট নিয়ে যেভাবে ভয় ভীতির কাজ হয় আমাদের মধ্যে ভিতরে, সেটা যেন না হয়, আমরা যেন সহজভাবে অনলাইনে ভ্যাট প্রদান করতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যাকবোন যেটা অর্থনৈতিক চাকাকে আমরা যেন সচল করে রাখতে পারি, আমরা যেন সহযোগিতা করতে পারি আইসিটি সেক্টর থেকে। আমি আবারও ধন্যবাদ জানানোর আগে আবারও একটু জানাতে চাই, আমাদের মাঝে কালকে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আমি আশা করছি তার পাশাপাশি আমাদের সাথে কামরুল ইসলাম এফসিএ, সিনিয়র বাংলাদেশ কম্পিউটার সমিতির সিনিয়র মেম্বার, উনি উপস্থিত থাকবেন এবং আমাদের সাথে আজকের মতো কাজী মুস্তাফিজুর রহমান, কমিশনার এবং প্রজেক্ট ডিরেক্টর ভ্যাট অনলাইন প্রজেক্ট, উনি আমাদেরকে আবারও ভ্যাটের বিষয়ে সম্যক জ্ঞান দিবেন এবং আমাদেরকে হাতে কলমে দেখাবেন। আজকের মতো আমি মুজাহিদ আল বিরুনি সুজন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং কালকে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।